আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ রাকিব হাসান সজীব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নবম শ্রেণী, দশম শ্রেণী, এসএসসি পরীক্ষার্থী যারা যারা আমার এই ভিডিওটি দেখছো, তাদের সকলকেই আমার এই ক্লাসে স্বাগতম। আজকে তোমাদের জন্য আমি একটি গুরুত্বপূর্ণ অধ্যায় অর্থাৎ তোমাদের রসায়ন বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায়টি নিয়ে আলোচনা করব। এই রসায়ন বিজ্ঞানের সপ্তম অধ্যায়টির নাম হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। যেই রাসায়নিক বিক্রিয়ার কথা শুনলে স্টুডেন্টদের মাঝে একটা ভয়ভীতি কাজ করে। এখন অনেকেই বলে যে স্যার, এটা তো বিক্রিয়া নিয়ে আলোচনা করছে, মাথায় ঢোকে না স্যার। এখন তুমি যদি একটু আজকের এই ক্লাসটিতে একটু মনোযোগ সহকারে ক্লাসটা করো, আমি আজকে তোমাকে কথা দিলাম যে তোমার এই বিষয়ে অর্থাৎ এই অধ্যায়ের সপ্তম অধ্যায়ের রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে আর কোনো ভয়ভীতি থাকবে না। এখন এই অধ্যায়ে কি কি আলোচনা করা আছে বা আলোচনার বিষয়গুলা কি কি, গুরুত্বপূর্ণ বিষয়গুলা কি কি, সেগুলা আমি এখানে লিখে রেখেছি। এখানে প্রথমেই আছে বিক্রিয়ার শ্রেণী বিভাগ, এটা আমাদেরকে জানতে হবে। জারণ সংখ্যা, জারণ বিজারণ বিক্রিয়া, যেটার আরেক নাম হচ্ছে রেডক্স বিক্রিয়া। এই রেডক্স বিক্রিয়ার আন্ডারে মাত্র এখানে 4টা বিক্রিয়া আছে। একটা হচ্ছে সংযোজন, বিয়োজন, প্রতিস্থাপন এবং দহন। এই 4টা বিক্রিয়া হচ্ছে রেডক্স বিক্রিয়া। এখন তারপরে আসে নন রেডক্স বিক্রিয়া। নন রেডক্স বিক্রিয়া মাত্র 2টা কথা এখানে বলা আছে, একটা হচ্ছে প্রশমন আর একটা হচ্ছে অধক্ষেপণ। তারপর আছে আমাদের জানতে হবে দর্শক আয়ন, যেটার আন্ডারে আছে টলেন বিকারক, এটা জানতে হবে। তারপর হচ্ছে আদ্র বিশ্লেষণ, পানি যোজন, সমানুকরণ, পলিমাকরণ, আরেকটা হচ্ছে বাস্তব ক্ষেত্রে সংগঠিত কিছু বিক্রিয়া, আরেকটা হচ্ছে বিক্রিয়ার গতিবেগ, সর্বশেষ যে টপিকসটা সেটা হচ্ছে লা-শাতেলিয়ের নীতি। এই প্রত্যেকটা বিষয় আমরা আস্তে আস্তে জানবো, কিন্তু শুরুতেই আমি যদি যাই তাহলে এখানে বিক্রিয়ার শ্রেণী বিভাগের কথা বলা আছে। আচ্ছা, এবার বিক্রিয়ার শ্রেণী বিভাগটা আসলে কি? এখন আমি যদি যাই, আমি এখানে লিখলাম H2O। সবাই জানো এটা হচ্ছে পানির সংকেত H2O। আবার আমি কি লিখলাম? H2O, এটাও কিন্তু H2O, পানির সংকেত। আবার আমি যদি লিখি তাহলে H2O, এটাও পানির সংকেত। পরপর আমি 3টি পানির সংকেত কেন লিখলাম? এবার বিষয়টা আসো, এখানে যদি S দেওয়া থাকে তার মানে হচ্ছে এটা হচ্ছে সলিড, অর্থাৎ সলিড মানে কঠিন অবস্থায় আছে। তাহলে কঠিন অবস্থায় কেমন থাকে পানিটা? বরফ হিসেবে থাকে, আমরা তাকে বরফ বলে জানি, রাইট? ওকে। তারপরে যদি এখানে H2O সেটা L থাকে, তার মানে কি? সেটা হচ্ছে পানিটা হচ্ছে লিকুইড, অর্থাৎ এটা লিকুইড অবস্থায় আছে। তাহলে এটা তখন আমরা জানি এটা তরল অর্থাৎ পানি হিসেবে আছে। এইবার H2O, এই সেম H2O এখানে যদি G থাকে তার মানে এই যে পানিটা এটা গ্যাসীয় অবস্থায় আছে, অর্থাৎ এটা বাষ্প হয়ে আছে। ফাইন। এইবার এই যে একই পানির 3টা অবস্থা, অর্থাৎ তাদের ভিতরে কিন্তু একই আছে। এখানে হাইড্রোজেন 2টা, অক্সিজেন 1টা, এখানেও হাইড্রোজেন 2টা, এখানে অক্সিজেন 1টা, এখানে হাইড্রোজেন 2টা, অক্সিজেন 1টা। তার মানে এটার ভিতরে কিন্তু কোনো কিছু চেঞ্জ হয় নাই, হয়েছে বাইরের অর্থাৎ উপরের অংশটা, যেটাকে আমি নাম দিতে পারি পিসি, দ্যাট মিনস ফিজিক্যাল চেঞ্জ। আর ফিজিক্যাল চেঞ্জের বাংলা কি? ভৌত পরিবর্তন। অর্থাৎ এই যে পানিটার যে পরিবর্তন হয়েছে এটা হচ্ছে তার ভৌত পরিবর্তন, ফিজিক্যাল চেঞ্জ। এখন সেই পানিকেই যদি আমি কি করি, H2O, এই পানিকে অর্থাৎ এই পানিকে আমি কি করব, যে ইলেকট্রোলাইসিস, ইলেকট্রোলাইসিস, অর্থাৎ এটার বাংলা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। তড়িৎ বিশ্লেষণ, অর্থাৎ এই পানিটাকে যখন আমি ইলেকট্রোলাইসিস করব, তড়িৎ বিশ্লেষণ করব, তখন এটা থেকে উৎপন্ন হবে হাইড্রোজেন আর হচ্ছে অক্সিজেন, যেটা হচ্ছে গ্যাস। দুইটাই কি? গ্যাস।
অর্থাৎ এই পানির মধ্যে যখন আমি তড়িৎ চালনা করব বা তড়িৎ বিশ্লেষণ করব, ইলেকট্রোলাইসিস করব, তখন এটা হাইড্রোজেন গ্যাসে পরিণত হবে এবং অক্সিজেন গ্যাসে পরিণত হবে। তার মানে কি হইল যে এই পানির ধর্মটা যেটা আছে সেটা থেকে সম্পূর্ণ আলাদা। হাইড্রোজেন হচ্ছে গ্যাস হয়ে উড়ে যাবে, আবার অক্সিজেন হচ্ছে কি গ্যাস হয়ে উড়ে যাবে। তার মানে কি এই যে পানিকে বিশ্লেষণ করার পরে হচ্ছে হাইড্রোজেন আর অক্সিজেন যেটা পাবো সেটা হচ্ছে সম্পূর্ণ পানির ধর্ম থেকে আলাদা। আর এই যে পানিটা ভেঙে হাইড্রোজেন আর অক্সিজেন গ্যাসে পরিণত হলো, এটাকে আমি নাম দিতে পারি সিসি, দ্যাট মিনস কেমিক্যাল চেঞ্জ। এটা হচ্ছে তার রাসায়নিক পরিবর্তন। এটা কি তার রাসায়নিক পরিবর্তন। তাহলে আমাদের বিক্রিয়ার শ্রেণী বিভাগগুলা এইভাবে আসে, অর্থাৎ একটা হচ্ছে তার ভৌত পরিবর্তন, আর একটা হচ্ছে তার রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন যেটা হবে সেটা হচ্ছে ভিতরে ভিতরে চেঞ্জ, কিন্তু ফিজিক্যাল যে চেঞ্জ, ভৌত যে পরিবর্তন, তার ভিতরে সবকিছু একই থাকবে, জাস্ট তার উপরের রূপটা পরিবর্তন হবে। এটা যখন আমরা বুঝে যাব তখন আমাদের একটা রোড ম্যাপ ফলো করতে হবে। কি রোড ম্যাপ? এই যে রাসায়নিক বিক্রিয়া, এই বিক্রিয়াটা কিভাবে কিভাবে হয়। আমি যদি লিখি রাসায়নিক বিক্রিয়া, এই রাসায়নিক বিক্রিয়াটা হচ্ছে একে তিনটা ভাগে ভাগ করো যদি। একটা হচ্ছে দিক অনুসারে, কি অনুসারে? দিক অনুসারে, অনুসারে। আরেকটা হচ্ছে আমি কি দিব, একটা হচ্ছে তাপের পরিবর্তন, পরিবর্তন অনুসারে, অনুসারে। আরেকটা দিব ইলেকট্রন স্থানান্তর অনুসারে, ইলেকট্রন স্থানান্তর অনুসারে, অনুসারে। ওকে, রাসায়নিক বিক্রিয়াটাকে আমি তিনটা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে দিক অনুসারে। রাসায়নিক বিক্রিয়া দুই প্রকার। দিক অনুসারে রাসায়নিক বিক্রিয়া দুই প্রকার। কি কি? একটা হচ্ছে একমুখী, একমুখী বিক্রিয়া, একমুখী বিক্রিয়া। দুই নম্বরে হচ্ছে উভমুখী বিক্রিয়া, উভমুখী বিক্রিয়া। তারপরে হচ্ছে তাপের পরিবর্তন অনুসারে, আমি একটু লিখি নেই, তারপর হচ্ছে তোমাদেরকে আমি বুঝাচ্ছি। এটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া। আরেকটা হচ্ছে তাপ হারি বিক্রিয়া, হারি বিক্রিয়া। আর ইলেকট্রন স্থানান্তর অনুসারে আবার বিক্রিয়া দুই প্রকার। একটা হচ্ছে রেডক্স, রেডক্স, আরেকটা হচ্ছে নন রেডক্স, রেডক্স। এখন এই যে রাসায়নিক বিক্রিয়াটা, এটাকে আমরা মূলত দিক অনুসারে, তাপের পরিবর্তন অনুসারে, আরেকটা হচ্ছে ইলেকট্রন অনুসারে, এই তিনটা টাইপে আমরা ভাগ করেছি। দিক অনুসারে বিক্রিয়া, কিছু বিক্রিয়া আছে যারা হচ্ছে একমুখী, আবার কিছু বিক্রিয়া আছে যারা হচ্ছে উভমুখী। তাপের পরিবর্তন অনুসারে যদি যাই, তাহলে একটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, আর একটা হচ্ছে তাপ হারি বিক্রিয়া। ইলেকট্রন স্থানান্তর অনুসারে হচ্ছে রেডক্স বিক্রিয়া, আর একটা হচ্ছে নন রেডক্স বিক্রিয়া। এবার আসো দিক অনুসারে একমুখী বিক্রিয়া কি। এখন একমুখী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যদি যাই, সেটা হচ্ছে মনে করো দেখা গেছে এখানে আমি উপরের এইটা মুছে দিই, এইটা মুছে দিয়ে এইখানে যদি আমি লিখি ক্যালসিয়াম CaCO3, ক্যালসিয়াম কার্বনেট যেটা সলিড অবস্থায় আছে, সেটাকে ভাঙার ফলে এখানে কি উৎপন্ন হবে? CaO, ক্যালসিয়াম অক্সাইড, আর একটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তাহলে এটাও সলিড আকারে হয়ে যাবে, আর কার্বন ডাই অক্সাইডটা গ্যাস হয়ে কি করবে? উড়ে যাবে। এখন এই যে আমি তীর চিহ্নটা দিলাম, দ্যাট মিনস এই কার্বন ডাই অক্সাইড গ্যাস হয়ে উড়ে যাবে। এখন এই যে ক্যালসিয়াম কার্বনেট, এটা সলিড অবস্থা আছে, এই ক্যালসিয়াম কার্বনেট ভেঙে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করছে। তার মানে এই যে তীর চিহ্নটা একদিকে হয়েছে, তার মানে কি এই যে অংশটা, সেটাকে আমি নাম দিতে পারি বিক্রিয়ক, এটাকে বলা হয় বিক্রিয়ক। আর যেটা উৎপন্ন হয়েছে সেটাকে বলা হয়
উৎপাদ। অর্থাৎ একমুখী বিক্রিয়া কাকে বলে? যে বিক্রিয়ায় বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হয় কিন্তু উৎপাদ থেকে আবার বিক্রিয়কে পরিণত করা যায় না, কারণ একটা তো অলরেডি উড়ে গেছে। কে উড়ে গেছে? কার্বন ডাই অক্সাইড উড়ে গেছে। এই জন্য উৎপাদ থেকে আবার আমি বিক্রিয়কে পাবো না। অর্থাৎ যে বিক্রিয়া বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হয় কিন্তু উৎপাদ থেকে বিক্রিয়কে পরিণত হয় না, তাকে আমরা নাম দিতে পারি একমুখী বিক্রিয়া। কি নাম দিব? একমুখী বিক্রিয়া। এটা হচ্ছে আমাদের একমুখী বিক্রিয়া। বুঝতে পারছো সবাই? এরপরে আসো উভমুখী বিক্রিয়া। তাহলে উভমুখী বিক্রিয়াটা কি? আমি যদি এটা একটু মুছে দেই তাহলে এখানে দেখতে পারবো হাইড্রোজেন আর হচ্ছে আয়োডিন, এই দুইটা বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করেছে 2HI। তাহলে এই যে হাইড্রোজেন আর আয়োডিন, এই দুইটা বিক্রিয়া করে উৎপন্ন করেছে হচ্ছে 2HI, দুই অণু হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করেছে। এই হাইড্রোজেন আয়োডাইডকে যদি আমি ধরো একটা বদ্ধ পাত্রের ভিতরে আমি কি করলাম, হাইড্রোজেন আর আয়োডিন এই দুইটা হচ্ছে আমি গ্যাস রাখলাম। রাখার পরে আমি যদি মুখটা এইভাবে বন্ধ করে দেই বোতলটির, তাহলে দেখা যাবে একটু পরে এই যে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হয়েছে, এই হাইড্রোজেন আয়োডাইড আবার বিক্রিয়া করে হাইড্রোজেন আর আয়োডিনে পরিণত হবে। অর্থাৎ এটা ভেঙে হাইড্রোজেন গ্যাস আর হচ্ছে আয়োডিনে পরিণত হবে। তাহলে প্রথমে হাইড্রোজেন আর আয়োডিন বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হয়েছে, আবার কি করছে একটু পরে, যেহেতু পাত্রের মুখটা বন্ধ এই কারণে এই গ্যাসটা উড়ে যেতে পারে নাই। আর যদি এই মুখটা, এই বোতলের মুখটা যদি খোলা থাকতো তাহলে উড়ে যেতে পারতো, যেহেতু এটা বন্ধ সেহেতু আর উড়ে যেতে পারে নাই। এখন কি করছে, এই যে হাইড্রোজেন আর আয়োডিন বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করছে, এই হাইড্রোজেন আয়োডাইড আবার বিক্রিয়া করে হাইড্রোজেন, অর্থাৎ এটা আবার ভেঙে হাইড্রোজেন এবং আয়োডিন উৎপন্ন করছে। তাহলে যে বিক্রিয়ায়, এটা হচ্ছে আমরা একটু আগে জানলাম, এটা হচ্ছে বিক্রিয়ক, এটা হচ্ছে বিক্রিয়ক, আর এটা হচ্ছে উৎপাদ। এখন তাহলে আমরা সংজ্ঞাটা কিভাবে দিতে পারি? উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা সংজ্ঞাটা দিতে পারি হচ্ছে, যে বিক্রিয়ায় বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হয় এবং উৎপাদ থেকে পুনরায় বিক্রিয়কে পরিণত হয় তাকে হচ্ছে আমরা বলতে পারি উভমুখী বিক্রিয়া। কি বলবো? উভমুখী বিক্রিয়া। এটার নাম আমরা দিতে পারি উভমুখী বিক্রিয়া। বুঝতে পারছো সবাই? তারপরে আমি যাব হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। দেখো এটা হচ্ছে আমাদের দিকের অনুসারে আমরা দুইটা বিক্রিয়া পেলাম, একটা হচ্ছে একমুখী বিক্রিয়া আর একটা হচ্ছে উভমুখী বিক্রিয়া। এরপরে আমরা যেটা যাব তাপের পরিবর্তন অনুসারে, এই বিক্রিয়াটা তাপের পরিবর্তন অনুসারে এই বিক্রিয়াটা আবার দুই ধরনের, একটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া আর একটা হচ্ছে তাপ হারি বিক্রিয়া। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়া কি? যে বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়, তাকে তাপ উৎপাদী বিক্রিয়া বলে, আর যে বিক্রিয়া তাপ হারায় বা শোষিত হয় সেটাকে বলা হয় তাপ হারি বিক্রিয়া। আমরা যদি একটু উদাহরণ দেখি তাপ উৎপাদী, আমরা প্রথমে দেখব তাপ উৎপাদী বিক্রিয়া, আরেকটা দেখবো আমরা তাপ হারি বিক্রিয়া। এই দুইটা বিক্রিয়া আমরা দেখব। তাপ উৎপাদী বিক্রিয়া অর্থাৎ যে বিক্রিয়ায় তাপ উৎপন্ন হবে, তাহলে এই বিক্রিয়া অবশ্যই তাপ উৎপন্ন হবে। কিভাবে? এখানে যদি আমি লিখি নাইট্রোজেন আর হাইড্রোজেন, এই দুইটা বিক্রিয়া করছে হচ্ছে কত, 200 থেকে 250 অ্যাটমসফিয়ার চাপে, এটা হচ্ছে তার চাপ, এই পরিমাণ চাপ দিতে হবে। তাহলে আমাদের উৎপন্ন হবে 2NH3, এটার নাম হচ্ছে অ্যামোনিয়া। ওকে। তারপরে তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে আমরা লিখতে পারি N2+O2, যেটা বিক্রিয়া করে উভমুখী বিক্রিয়া 2NO উৎপন্ন হয়। এই ক্ষেত্রে ডেল H এর মান নেগেটিভ
আর এই ক্ষেত্রে ডেল এইচ এর মান পজিটিভ। এইখানে যে ডেল এইচ সেটা -92 কিলো জুল, এখানে যে ডেল এইচ সেটা হচ্ছে প্লাস 180 কিলো জুল তাপ উৎপন্ন হয়। অর্থাৎ এইখানে যদি আমরা একটু দেখি, এই যে দুইটা বিক্রিয়ার ক্ষেত্রে একটা হচ্ছে তাপহারী বিক্রিয়া, তাপহারী, আর এই উপরেরটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। এখন আমরা একটু এদিকে লক্ষ্য করি, সেটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়াটা আসলে কি। তাপ উৎপাদী বিক্রিয়া, যে বিক্রিয়া তাপ উৎপন্ন হয় সেটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। আমি আগেও বলছি, সেটা হচ্ছে এখানে নাইট্রোজেন আর হাইড্রোজেন এই দুইটা গ্যাস বিক্রিয়া করে হচ্ছে 2NH3 অ্যামোনিয়া উৎপন্ন করে। এখন এটা 200 থেকে 250 অ্যাটমসফিয়ার চাপে। এখন এখানে যে ডেল এইচ সেটা হচ্ছে ডেল এইচ দ্বারা বোঝায় যে তাপের পরিবর্তন কতটুকু, তাপ কমছে বা বাড়ছে। তার মানে এখানে মাইনাস, মাইনাস মানে কি, এটা হচ্ছে নেগেটিভ। এই ক্ষেত্রে সবসময় মনে রাখবা তোমরা, তাপ উৎপাদী বিক্রিয়া ডেল এইচ এর মান সবসময় নেগেটিভ হয়। কেন নেগেটিভ হয়? বিষয়টা হচ্ছে, ধরো এখানে তাপ উৎপন্ন হয়েছে, তাপ উৎপাদী যেহেতু বিক্রিয়া, তাপ এখানে এটার মধ্যে তাপ উৎপন্ন হয়েছে, এটা গরম হয়েছে। এখন এই গরমটা কি সবসময় গরমই থাকবে? তুমি রেখে দিলে একটু পরে ঠান্ডা হয়ে যাবে। তার মানে কি, এই তাপটা সে হারাইছে, মাইনাস হয়েছে, রাইট? এখন এই জন্য আমি ডেল এইচ -92 কিলো জুল দিছি, এই কারণে যে এই তাপটা সে হারাবে। অতএব ডেল এইচ এর মান, তাপ উৎপাদী বিক্রিয়ায় ডেল এইচ এর মান সবসময় নেগেটিভ হয়। এখন আসো তাপহারী বিক্রিয়া। তাপহারী বিক্রিয়া, যে বিক্রিয়ায় তাপ হারায় বা শোষিত হয় সেই বিক্রিয়াকে তাপহারী বিক্রিয়া বলে। এখন তাপ শোষিত হয় বলতে কি, অর্থাৎ ধরো এই জিনিসটা খুবই ঠান্ডা, তার মানে কি এই জিনিসটা তাপ গ্রহণ করবে, গ্রহণ করবে, তাহলে প্লাস হবে। এই জন্য আমি এখানে লিখেছি ডেল এইচ এর মান, তাপহারী বিক্রিয়ায় ডেল এইচ এর মান পজিটিভ হয়। অর্থাৎ একটা তাপ এসে ঢুকবে এখানে, তার মানে পজিটিভ হইল, প্লাস হইল। তাহলে এই একটা হচ্ছে তাপ উৎপাদী আর একটা হচ্ছে তাপহারী। কি, তাপের পরিবর্তন অনুসারে বিক্রিয়া দুই ধরনের, একটা তাপ উৎপাদী আর একটা হচ্ছে তাপহারী বিক্রিয়া। এইবার ইলেকট্রন স্থানান্তর অনুসারে বিক্রিয়াটা দুই ধরনের, একটা হচ্ছে রেডক্স আর একটা হচ্ছে নন রেডক্স। যে বিক্রিয়ায় ইলেকট্রন একজনে দেয় আরেকজনে নেয় সেটা হচ্ছে আমার রেডক্স বিক্রিয়া। আর নন রেডক্স বিক্রিয়া কোনটা? যেটার মধ্যে ইলেকট্রন কেউ দিবেও না কেউ নিবেও না, শুধু তাদের যে আয়নগুলা, অর্থাৎ উপরে যে প্লাস থাকে, যেমন সোডিয়াম 1+, এই যে উপরে যে প্লাস থাকে আয়নগুলা, এই আয়নগুলা জাস্ট তাদের জায়গা বদল করে, অর্থাৎ আয়নের মানের পরিবর্তন ঘটে। এটা হচ্ছে নন রেডক্স বিক্রিয়া। এখন যদি আমি যাই, তাহলে এখানে এর আগে আমাদের আরেকটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে এই যে রেডক্স বিক্রিয়া, এই রেডক্স বিক্রিয়ায় আমাদের জারণ সংখ্যাটা আগে জানতে হবে। জারণ সংখ্যা আমরা আগে জানবো। এই জন্য আমি এটা একটু মুছে দিই। এখানে যদি আমরা এটা মুছি, তারপরে এখানে আমরা টপিকসটা লিখতে পারি, কি বিষয়টা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে জারণ সংখ্যা। তাহলে জারণ সংখ্যাটা কি সেটা আমাদের জানতে হবে। ইলেকট্রন গ্রহণ বা ত্যাগের ফলে তার মধ্যে সৃষ্ট ধনাত্মক বা ঋণাত্মক আয়নকে, তার আয়নের সংখ্যাকে তার জারণ সংখ্যা বলা হয়। এখন ইলেকট্রন গ্রহণ বা ত্যাগটা আসলে কি সেটা আমাদের জানতে হবে অবশ্যই। যেমন মনে করো তোমরা সোডিয়ামের কথা বলো, তাহলে সোডিয়ামের কত, 11, তাই না? সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। এখন এই সোডিয়াম যদি আমি একটু ডায়াগ্রামটা আঁকি, তাহলে প্রথমে তার হচ্ছে প্রথম সেলে 2টা ইলেকট্রন, তারপরে হচ্ছে তার কয়টা, 4, 6, 8, তাহলে প্রথমে 2টা, তারপরে হচ্ছে 8টা ইলেকট্রন, তারপরে সর্বশেষ অর্থাৎ সর্ববহিস্থ শক্তি স্তরে তার একটা ইলেকট্রন বেশি আসছে। তার মানে কি, এই ইলেকট্রনটা সে কি করবে, আরেকজনকে দিয়ে দিবে। দিয়ে দিলে তার মধ্যে একটা ভাব চলে আসবে। অনেকে সমাজের মধ্যে আছে না, যেমন দেখা যাচ্ছে অনেকে সমাজের মধ্যে টাকা দেয়, বিভিন্ন কাজের মধ্যে টাকা দেয়, তাহলে টাকা দেওয়ার পরে তাদের মধ্যে একটা ভাব চলে আসে, রাইট?
ভাবটা কেমন চলে আসে, এই আমি তো টাকা দিছি, সমাজে টাকা দিছি, তার মানে আমার তো একটা মানে আমি পাওয়ারফুল একটা ভাব। এই যে সোডিয়ামটা প্রথমে দেখো এখানে যখন আমি 11 লিখছিলাম, তার মানে তার একটা ইলেকট্রন বেশি ছিল, একটা ইলেকট্রন বেশি ছিল। কিন্তু এই সোডিয়ামটা কি করছে, সে একটা ইলেকট্রন আরেকজনকে দিয়ে দিয়ে তার মধ্যে একটা ভাব চলে আসছে, অর্থাৎ তার মধ্যে প্লাস একটা আয়ন যোগ হয়েছে। বুঝতে পারছো? অর্থাৎ এখানে তার সে যে একটা ইলেকট্রন দিল, সে এখানে প্রকাশ করে দিল আমি একটা ইলেকট্রন দিছি। আবার অন্যদিকে যদি ক্লোরিনের কথা বলি, আমি ক্লোরিনের কত 17, তাহলে প্রথম সেলে তার কয়টা ইলেকট্রন, 2টা ইলেকট্রন। তারপরে সেলে তার 8টা ইলেকট্রন, কয়টা 8টা। তারপরে সেলে কয়টা তার ইলেকট্রন 7টা। 8 আর 2 10, তাহলে আর 7টা থাকে, তাহলে 7টা, এখানে 2টা 4টা, এখানে 2টা 6টা, এখানে একটা 7টা। তার মানে তার অষ্টক পূরণ হওয়ার জন্য আর মাত্র একটা ইলেকট্রন দরকার। এখন এই একটা ইলেকট্রন কারো কাছ থেকে নিবে সে, তার মানে সে যদি কারো কাছ থেকে একটা ইলেকট্রন নেয়, তার মানে কি সে ঋণী। তাহলে অর্থাৎ আমাদের সমাজে অনেক আছে না টাকা ধার নেয়, তাহলে তার একটা চিহ্ন থাকা দরকার। অর্থাৎ ক্লোরিন যে একটা ইলেকট্রন নিল, তাহলে এই যে একটা তার ইলেকট্রন সে নিল, এখানে কি করলো, ক্লোরিন একটা ইলেকট্রন নিয়ে সে ঋণাত্মক আয়নে পরিণত হইল। অর্থাৎ সোডিয়াম একটা আয়ন একটা ইলেকট্রন দান করে সে ধনাত্মক আয়নে পরিণত হয়েছে, আর ক্লোরিন একটা আয়ন নিয়ে গ্রহণ করে রিসিভ করে সে কি করলো, মাইনাসে পরিণত হইল। এবার তাহলে আমরা যদি ম্যাগনেসিয়ামেরটা দেখি, ম্যাগনেসিয়াম হচ্ছে 12, তার পারমাণবিক সংখ্যা হচ্ছে 12। এই 12-র মধ্যে তাহলে প্রথমে তার শক্তি স্তরে 2টা ইলেকট্রন, তারপরে তার শক্তি স্তরে 8টা ইলেকট্রন, 8টা ইলেকট্রন, তাহলে তার হইল 10টা। আর সর্বশেষ শক্তি স্তরে থাকে তার আরো 2টা ইলেকট্রন। তাহলে এই 2টা ইলেকট্রন সে যে কোনো সময় কাউকে দিয়ে দিতে পারে, কারণ এই 2টা ইলেকট্রন তার বেশি আছে। এই 2টা ইলেকট্রন যদি দিয়ে দেয়, তাহলে তার দ্বিতীয় শক্তি স্তরে 8টা পরিপূর্ণ থাকে, অর্থাৎ সে স্থিতিশীল। এই কারণে সে চাবে 2টা দিয়ে দিতে। যদি সে 2টা দিয়ে দেয়, তাহলে এখানে ম্যাগনেসিয়াম 2+ আয়নে পরিণত হবে। আর এই যে 2+ আয়নে যে পরিণত হইল, এই 2+ আয়নটাই হচ্ছে তার জারণ সংখ্যা বা জারণ মান। এখন এই জন্য আমরা এখানে একটা চার্ট দেওয়া আছে যে সোডিয়ামের +1 কিভাবে হয়, যেমন সোডিয়ামের হচ্ছে পারমাণবিক সংখ্যা 11, তাহলে সোডিয়ামের 11 যদি হয়, তাহলে প্রথম শক্তি স্তরে তার 2টা ইলেকট্রন, তারপরে শক্তি স্তরে তার 8টা ইলেকট্রন, তাহলে 8 আর 2 10, সর্বশেষ শক্তি স্তরে তার একটি ইলেকট্রন। তার মানে একটি ইলেকট্রন সে তার বেশি আছে, সে কি করবে, একটি ইলেকট্রন দিয়ে দিবে। দিয়ে দিলে তার হচ্ছে +1-এ পরিণত হবে, কারণ একটি ইলেকট্রন সে দিয়ে দিছে, তার মানে সে ধনী, সমাজে কোনো কিছু দান করছে, ওই যে বলছিলাম ঘটনাটা। তার মানে এখানে সোডিয়ামের জারণ মান হচ্ছে +1। তারপরে এই যে ম্যাগনেসিয়ামের 2টা আয়নে পরিণত হচ্ছে, 2টা দিয়ে দিয়ে, এই জন্য ম্যাগনেসিয়ামের জারণ মান হচ্ছে +2। তারপর অপরদিকে আমরা যদি পটাশিয়ামের কথা বলি, তাহলে পটাশিয়ামের জারণ মান হচ্ছে +1, অক্সিজেনের হচ্ছে -2। তার মানে অক্সিজেন 2টা ইলেকট্রন গ্রহণ করবে, এই জন্য সে -2, তার জারণ মান হচ্ছে -2। হাইড্রোজেনের হচ্ছে +1 আর -1। হাইড্রোজেনের +1 -1 কিভাবে হয়, অর্থাৎ হাইড্রোজেনের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখতে পাবো হাইড্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে একটি মাত্র ইলেকট্রন। এই একটি মাত্র ইলেকট্রন সে কি করবে, কাউকে দিয়ে দিতে পারে, অথবা কারো কাছ থেকে একটি ইলেকট্রন নিয়ে সে তার 2টি ইলেকট্রন পূরণ করবে। এই জন্য আমরা হাইড্রোজেনের এখানে অর্থাৎ +1 দিছি যদি কাউকে দিয়ে দেয়, আর যদি কারো থেকে একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে -1। ওকে, এখন এই চার্টটা যদি আমরা সম্পূর্ণ বুঝে থাকি, এবার আমরা যাব হচ্ছে জারণ সংখ্যা কিভাবে বের করতে হয়, বের করার নিয়ম কি। এই জন্য আমরা এখানে একটু দেখতে পারি যে এখানে একটা সংকেত দেওয়া আছে, রাসায়নিক সংকেত, সেটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, KMnO4। এখন পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ক্ষেত্রে তাহলে পটাশিয়ামের কত হবে, এখানে চার্ট অনুযায়ী পটাশিয়ামের হচ্ছে +1, তাহলে আমরা এখানে বসায় দিতে পারি যে +1। তারপরে আমরা বের করব অক্সিজেনেরটা, তাহলে অক্সিজেনের এখানে আছে 4, তাহলে 4 যদি থাকে, তাহলে এখানে 4
এখানে তার জারণ মান কত -2, তাহলে এই -2 সাথে এই 4 গুণ হবে, তাহলে 4 দুগুণে কত -8, এই 4 আর এই -2 গুণ করলে হয় 4 দুগুণে 8, যেহেতু আগে মাইনাস আছে এই জন্য আমি মাইনাস দিছি। এখন এখানে পটাশিয়ামেরটা বের হইলো, অক্সিজেনেরটা বের হইলো। এখন আমি ম্যাঙ্গানিজেরটা কিভাবে বের করব? ম্যাঙ্গানিজেরটা বের করার এই একটা পদ্ধতি, সেটা হচ্ছে এখানে -8 আছে, এখানে -8 কে 8 এর বিপরীতটা নিতে হবে, তাহলে +8। তাহলে +8 আমার বানানোর জন্য আমার এখানে আরো কয়টা নিতে হবে? এখানে তো +1 আছে, তাহলে আরো 7টা কি নিতে হবে, তাহলে +7, এই যে +7। তাহলে টোটাল জারণ মানটা 0 হয়ে যায়। দেখতে হবে টোটাল মানটা 0 হয় কিনা। তাহলে এই যে -8 আর এখানে কত +7 আর +1 যোগ করলে হয় +8, অর্থাৎ এখানে হয় +8 আর এখানে হয় -8। তার মানে কি এই প্লাস আর মাইনাসে কাটা, তাহলে তার জারণ সংখ্যা টোটাল জারণ মানটা তার 0 হবে। তাহলে 0 যদি হয় তাহলে আমার এখানে দেখতে হবে এখানে মাইনাস কতটা আছে, মাইনাস এখানে 8টা আছে, তার মানে আমার প্লাস আরো 8টা নিতে হবে। তাহলে +8 কিভাবে নিব? এখানে পটাশিয়ামের +1, তার মানে ম্যাঙ্গানিজের আমার +7। ঠিক অপরভাবে অপর দিকে যদি আমরা একটু তাকাই, তাহলে নাইট্রিক অ্যাসিড আছে, এখানে নাইট্রিক অ্যাসিড। তাহলে এইখানে অক্সিজেনের আগে কত আছে আমরা দেখব, যে মাইনাসটা আগে নিব। তাহলে অক্সিজেনের কত আছে এখানে 3, তাহলে অক্সিজেনের কত -2, তাহলে -2 আর 3 গুণ করলে কত হয় -6, তাহলে এখানে আমি নিব -6। এখন হাইড্রোজেনের যদি আমি এখানে +1 দেই, আমরা তো জানি হাইড্রোজেনের +1 -1, তাহলে মাইনাস তো আমার নেওয়া যাবে না, আমার নিতে হবে প্লাস। তাহলে আমি +1 নিব। তাহলে এখানে আছে 6টা, এখানে আছে একটা, আরো কয়টা দরকার? আরো 5টা, +5 যদি হয় তাহলে এখানে +5 আর এই যে +1 যোগ করলে হয় +6, তাহলে +6 আর -6 অর্থাৎ ভ্যানিশ হয়ে যায়, 0 হয়ে যায়। তাহলে এখানে আমি নিব হচ্ছে +5। তাহলে এখানে নাইট্রোজেনের জারণ মান হচ্ছে +5, এখানে ম্যাঙ্গানিজের জারণ মান হচ্ছে +7। তারপরে এখানে আরেকটা দেওয়া আছে, সেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। এই যে সালফিউরিক অ্যাসিড, এখানে দেখো অক্সিজেনের আছে 4টা, তাহলে 4 দুগুণে কত 4 দুগুণে 8, এখানে 2 এর আগে মাইনাস আছে এই জন্য আমি মাইনাস দিব, তাহলে -8। তাহলে এখানে হাইড্রোজেনের একটু টেকনিক খাটাবো, এখানে নিচে কত দেওয়া আছে সেটা একটু দেখতে হবে। তাহলে হাইড্রোজেনের এখানে দেওয়া আছে হচ্ছে -2, তাহলে আমরা জানি হাইড্রোজেনের +1, তাহলে +1 এর সাথে এই 2 গুণ করলে কত হয় +2, তাহলে এখানে +2। ওকে, তাহলে এখানে আমার দরকার 8টা, কিন্তু এখানে আছে 2টা। হ্যাঁ, তাহলে আরো কয়টা নিতে হবে? আরো 6টা। তাহলে এখানে নিব আমি +6, তাহলে এই যে +6 আর এই যে +2 কত হইলো যোগ করলে +8, তাহলে +8 আর এই -8 অর্থাৎ তার জারণ মান 0 হয়ে যায়। তারপরে হচ্ছে এখানে অ্যামোনিয়া, অ্যামোনিয়ার এখানে হাইড্রোজেন এখানে 3টা আছে, তাহলে এইখানে আমি কি করব -1টা নিব। তাহলে -1 এর সাথে 3 গুণ করলে -3 হয়। তাহলে এখানে কত নিলে এটা জারণ মান 0 হবে? তাহলে আমি এখানে নিব +3, +3 নিলেই তো আমার 0 হয়ে যায়। তাহলে +3 -3 কাটা গেলে জারণ মান 0। তারপর হচ্ছে ফসফরিক অ্যাসিড। এখন এই ফসফরিক অ্যাসিডে অক্সিজেনে এখানে আছে 4, তাহলে 4 কে আমি কি করব -2 দিয়ে গুণ করব। তাহলে 4 কে যদি -2 দিয়ে গুণ করো তাহলে কত হয় -8। ওকে, এইবার আমার কিন্তু এটা মাইনাস নিলে চলবে না, তাহলে এটা আমার মিলবে না। এই জন্য আমি হাইড্রোজেনে এখানে কি নিব +1, তাহলে +1 আর 3 গুণ করলে কত হয় +3 হয় +3। ওকে, তাহলে এখানে আছে 8টা, এখানে আছে 3টা, তাহলে আরো আমার দরকার কয়টা? আরো দরকার হচ্ছে 5টা। তাহলে আমি এখানে ফসফরাসের কত নিব +5। তাহলে এইবার যদি তোমাদের পরীক্ষায় আসে যে ফসফরিক অ্যাসিডে ফসফরাসের জারণ মান কত, তাহলে আমি ফসফরিক অ্যাসিডে ফসফরাসের জারণ মান দিব আমি +5। তারপর হচ্ছে যদি আসে অ্যামোনিয়াতে নাইট্রোজেনের জারণ মান কত, তাহলে আমি দিব +3। সালফিউরিক অ্যাসিডের যদি বলে সালফারের জারণ মান কত, তাহলে জারণ মান দিব আমি +6। তারপর নাইট্রিক অ্যাসিডে নাইট্রোজেনের জারণ মান কত যদি আসে, তাহলে আমি দিব +5। তারপর হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটে ম্যাঙ্গানিজের জারণ মান কত +7। এইভাবে তোমাদের পরীক্ষা আসবে। তারপর দেখো একটা আছে পারক্লোরিক অ্যাসিড, তাহলে এটা তো আমরা সহজেই বের করতে পারবো, 4 দুগুণে কত -8, তাহলে এখানে হাইড্রোজেনে হচ্ছে +1, আরো কয়টা নিলে +7 নিলে হচ্ছে আমার +7 আর 1 যোগ করলে হয় 8, তাহলে +8 -8 0 হয়ে যায়। এখানে আছে পটাশিয়াম ডাইক্রোমেট। এইবার আসো একটু ব্যতিক্রম,
একটু ব্যতিক্রম। তাহলে আমি একটু ব্যতিক্রম কিভাবে নিব, একটু খেয়াল করো এখানে। সরি, এটা হচ্ছে এই যে পটাশিয়াম ডাইক্রোমেটের ক্ষেত্রে, পটাশিয়াম ডাইক্রোমেটের ক্ষেত্রে অক্সিজেনের আছে 7, তাহলে 7 দুগুণে কত, -14। তাহলে আমার এখানে +14 নিতে হবে। কিভাবে নিব, এখানে পটাশিয়াম আছে 2, তার মানে এখানে নিব হচ্ছে আমি +2। তাহলে আরো কয়টা দরকার, আরো 12টা দরকার। তাহলে ক্রোমিয়ামের হচ্ছে +12। তাহলে এই যে 12 আর 2 যোগ করলে কত হয়, +14, যেটা -14 এর সাথে 0 হয়ে যায়। এখন তোমাকে যদি বলে কেউ যে ক্রোমিয়াম পটাশিয়াম ডাইক্রোমেটে ক্রোমিয়াম এর জারণ মান কত, অর্থাৎ পটাশিয়াম ডাইক্রোমেটে ক্রোমিয়ামের জারণ মান কত যদি বলে, তাহলে তুমি কত দিবা, এখানে 12? নো, রং অ্যান্সার। এটা হবে না। কেন হবে না, এখানে দেখো ক্রোমিয়ামের জন্য দুইটা, এখানে দুইটা ক্রোমিয়ামের মিলে 12টা আছে। তাহলে তোমাদের দুইজনের যদি 12 টাকা থাকে, আমি যদি বলি তোমরা ভাগ করে নাও, তাহলে কত নিবা, একজন 6 টাকা নিবা, আরেকজনের 6 টাকা নিবা। তার মধ্যে এখানে দেখো, তাহলে সেম বিষয়টা, এখানে ক্রোমিয়ামের দুইটা ক্রোমিয়ামের জন্য 12 টাকা আছে। তাহলে একটা ক্রোমিয়ামকে আমি কত দিব, এখানে 12 মুছে দাও, একটা ক্রোমিয়ামের জন্য এখানে +6। অর্থাৎ যদি বলে পটাশিয়াম ডাইক্রোমেটে, তোমাদের এইভাবেও কোশ্চেনটা আসতে পারে যে পটাশিয়াম ডাইক্রোমেটে, হ্যাঁ, তোমাদের এই যে সংকেতটা দেওয়া থাকবে না, থাকবে লিখা, কথায় লিখা থাকবে যে পটাশিয়াম ডাইক্রোমেটে ক্রোমিয়াম এর জারণ মান কত। তখন তোমার এটা বের করে সংকেতটা আগে জানা থাকতে হবে। এখানে সংকেত কি, K2Cr2O7। তাহলে এখানে পটাশিয়াম ডাইক্রোমেটের সংকেতটা আগে লিখবা, তারপর হচ্ছে তার জারণ মানটা বের করবা, তারপর বলে দিবা যে ক্রোমিয়ামের জারণ মান হচ্ছে +6। এখান থেকে অবজেক্টিভ তোমাদের আসবে, আমি 3 স্টার দিয়ে দিলাম। তারপর হচ্ছে দেখো পটাশিয়াম অক্সাইড যদি বলি K2O, তাহলে K2O এর ক্ষেত্রে এটা আমি আর একটু ছোট করে লিখি, K2O পটাশিয়াম অক্সাইড। ওকে, এখন পটাশিয়াম অক্সাইডের ক্ষেত্রে এখানে অক্সিজেনের হচ্ছে কত, এখানে অক্সিজেনের হচ্ছে -2। তাহলে এখানে কত নিলে 0 হয়, এখানে +2 নিলে কিন্তু তার জারণ মান টোটালি 0 হয়ে যায়। তাহলে এখানে অক্সিজেনের কত, অক্সিজেনের হচ্ছে -2। আরেকটা যদি আমি দেখি পটাশিয়াম সুপার অক্সাইড, তাহলে পটাশিয়াম সুপার অক্সাইডে অক্সিজেনের হচ্ছে -2 আর পটাশিয়ামের কত, পটাশিয়ামের হবে +2। ওকে, তাহলে এটার কিন্তু 0 হয়ে যায়। নো, এইখানে দেখো, এইখানে একটু ভুল আছে, সেটা হচ্ছে পটাশিয়ামের হচ্ছে আমাদের কত, পটাশিয়ামের হচ্ছে +1। তাহলে এখানে তুমি কি নিবা, এখানে যদি -2 নাও তাহলে তোমার তো 0 হচ্ছে না, এখানে নিতে হবে -1। এখন পটাশিয়ামের যদি +1 হয় আর অক্সিজেনের জন্য যদি -1 হয়, আচ্ছা এবার ধরলাম, দেখো অক্সিজেনের দুইটার জন্য 1 টাকা আছে, তোমাদের দুইজনের জন্য 1 টাকা দিছে, বলছে তোমরা ভাগ করে নাও। তাহলে তোমরা কি করবা, ও নিবে হাফ। তাহলে এখানে অক্সিজেনের শুধু যদি বলে অক্সিজেন এর জারণ মান, তাহলে হাফ নিলে, একটা অক্সিজেনের কথা বলছে এখানে, একটা অক্সিজেনের জন্য কত, তাহলে এখানে হবে -1/2। আর একটা অক্সিজেনের কথা যদি আমি বলি, তাহলে আরেকটা অক্সিজেনের হচ্ছে -1/2। আর যদি একসাথে বলি আমি যে অক্সিজেন O2 এর জন্য কিন্তু -1, আর শুধু অক্সিজেনের জারণ মান হচ্ছে হাফ, কারণ এই 1টা তখন ডিভাইডেড হয়ে যাবে দুইটার মধ্যে, হাফ। ঠিক অপরদিকে যদি আমরা নিচের দিকে তাকাই, তাহলে সোডিয়াম পারঅক্সাইডে অক্সিজেনের জারণ মান হচ্ছে -2, এখানে -2। তাহলে -2, এখানে সোডিয়ামের হচ্ছে +2। হ্যাঁ, তাহলে এটা কিন্তু 0 হয়ে যায়। এখন যদি বলে যে শুধু অক্সিজেন এর জারণ মান কত, তাহলে তুমি কি লিখবা, এখানে অক্সিজেনের জারণ মান এখানে লিখতে হবে যে দুইটা অক্সিজেনের জন্য 2 টাকা। তাহলে তুমি একটা অক্সিজেনকে কত দিবা, অবশ্যই 1, আরেকটা অক্সিজেনকে দিবা 1, অর্থাৎ একটা অক্সিজেনকে দিবা হচ্ছে 1 টাকা, আরেকটা অক্সিজেনকে দিবা 1 টাকা। তাহলে তোমার 2 টাকা মিলতেছে, তাহলে অক্সিজেনের জন্য এখানে জারণ মান হচ্ছে -1। বিষয়টা ক্লিয়ার?
তারপরে হচ্ছে যদি সোডিয়াম অক্সাইডের ক্ষেত্রে আসে, তাহলে সোডিয়াম অক্সাইডে এখানে সোডিয়ামের এখানে +2 আছে, এখানে অক্সিজেনের হবে -2, এই তো 0 হয়ে যায়। কিন্তু ব্যতিক্রম হচ্ছে এখানে, এইটা তোমরা হচ্ছে তোমাদের বইয়ের 39 না সরি 89 সম্ভবত রাসায়নিক বিক্রিয়ার 149 নম্বর পৃষ্ঠা, এই যে 149 নম্বর পৃষ্ঠা, এই পৃষ্ঠার মধ্যে এই সকল বিষয়গুলো লেখা আছে। এখানে এই চার্টটা তোমরা খুব ভালো করে এটা মুখস্থ করবা, এখানে আছে ভালো করে পড়বা এবং মুখস্থ করবা। এখানে ধাতু সমূহের জারণ সংখ্যা ধনাত্মক যদি আম দিয়ে কোনো উচ্চারণ হয়, যেমন সোডিয়াম, পটাশিয়াম, এগুলো সব ধনাত্মক হয়, অর্থাৎ এর আগে প্লাস হয়। এই যে দেখো সোডিয়াম প্লাস হয়েছে, এই যে ম্যাগনেসিয়াম প্লাস হয়েছে, তারপর হচ্ছে এই যে পটাশিয়াম প্লাস হয়েছে, ঠিক আছে। তাহলে এখানে যত আম দিয়ে উচ্চারণ হবে সব ক্ষেত্রে প্লাস হবে, তাদের প্লাস হবে। তারপর নিরপেক্ষ পরমাণু বা মৌলের জারণ সংখ্যা 0 হয়। এই যে একটু আগে যে তোমাদের বুঝালাম, এই যে দেখো এখানে সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ। এবার আসো যে জারণ বিজারণ বিক্রিয়াটা কি আসলে। জারণ বিজারণ বিক্রিয়া বোঝার জন্য আমাকে এখানে দেখতে হবে যে সোডিয়াম কি করছে, ও একটা ইলেকট্রন তার বেশি আছে, সেই একটা ইলেকট্রন সে কি করবে, দিয়ে দিবে, একটা ইলেকট্রন ত্যাগ করবে। তারপরে অপরদিকে ফ্লোরিন কি করবে, সেই একটা ইলেকট্রন নিয়ে ফ্লোরাইড আয়ন গঠিত হবে, ফ্লোরাইড আয়নে গঠিত হবে। এখন এই যে এখানে কি ঘটলো, বিষয়টা কি ঘটলো, এখানে ত্যাগ করলো, কে ত্যাগ করছে, এই বিক্রিয়ার মধ্যে ইলেকট্রন ত্যাগ হয়েছে, ফলে এটা হবে জারণ বিক্রিয়া। জারণ অর্থাৎ যে বিক্রিয়ায় ইলেকট্রন ত্যাগ করবে সেটা হচ্ছে জারণ বিক্রিয়া। অপরদিকে ফ্লোরিন যেহেতু একটা ইলেকট্রন গ্রহণ করছে, এই বিক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ হয়েছে, তো যে বিক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ হবে সেটা হবে বিজারণ বিক্রিয়া। এটা মনে রাখতে হবে, বিজারণ বিক্রিয়া। এখন এই ক্ষেত্রে কি ঘটছে, এই যে সোডিয়াম প্লাস, এই যে সোডিয়াম ধনাত্মক আয়নে পরিণত হয়েছে, আর ফ্লোরিন কি করছে, ঋণাত্মক আয়নে পরিণত হয়েছে। তাহলে এই দুইটা মিলে বিক্রিয়া করে সোডিয়াম ফ্লোরাইড আয়ন গঠিত হয়, সোডিয়াম ফ্লোরাইড গঠন করে। এখন এই যে বিক্রিয়ার মধ্যে সোডিয়াম কি করলো, ইলেকট্রন ত্যাগ করলো। যে একটা বিক্রিয়ার মধ্যে যদি ইলেকট্রন ত্যাগ হয় সেটা জারণ বিক্রিয়া, একটা বিক্রিয়ার মধ্যে যদি ইলেকট্রন গ্রহণ হয় সেটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। আর যে ইলেকট্রন ত্যাগ করতেছে তাকে বলা হয় বিজারক, তাকে কি বলে, বিজারক। আর যে ইলেকট্রন গ্রহণ করতেছে তাকে বলা হয় জারক। এটাই হচ্ছে জারণ বিজারণ। তবে এর একটি সনাতন পদ্ধতি আছে, সনাতন পদ্ধতি। এই পদ্ধতি যদি আমরা একটু খেয়াল রাখি তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারবো যে আসলে জারণ বিজারণ বিক্রিয়া, এই বিক্রিয়াটার মধ্যে জারণ ঘটছে না বিজারণ ঘটছে, এই জিনিসটা আমরা খুব সহজেই বুঝতে পারবো। কিরকম, যদি আমি এখানে হাইড্রোজেন প্লাস হচ্ছে ক্লোরিনের কথা বলি, তাহলে এখানে তারা 2HCl এখানে হবে বিক্রিয়া করে 2 অণু হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখন এই যে হাইড্রোজেনের সর্বপ্রথম ছিল 0, ক্লোরিনেরও জারণ মান 0 ছিল। এখন এইখানে কি হয়েছে, সে প্লাস আয়নে প্লাস একটা, আর এখানে হচ্ছে মাইনাস একটা, অর্থাৎ একটা ইলেকট্রন দিছে আর একটা ইলেকট্রন গ্রহণ করছে। এখন এই যে হাইড্রোজেনের 0 থেকে কি করছে, ইলেকট্রনটা কিন্তু বাড়ছে। হ্যাঁ, হাইড্রোজেনের 0 থেকে একটা ইলেকট্রন বাড়ছে। যদি বেড়ে থাকে বা বাড়ে তাহলে সেটা হচ্ছে জারণ বিক্রিয়া। এই বিক্রিয়ার ক্ষেত্রে জারণ ঘটছে। আর যেহেতু এই যে ক্লোরিন দেখো 0 থেকে কি হয়েছে, একটা মাইনাস, মানে কমছে, যদি ইলেকট্রন কমে তাহলে এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। এই সনাতন পদ্ধতিটা দিয়ে
অনেক কিন্তু প্রশ্ন আসে, সেটা হচ্ছে আমাদেরকে অ্যান্সার করতে হবে। আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে তোমাদের বইয়ের 151 নম্বর পৃষ্ঠায় জারণ বিজারণ একটি যুগপৎ ক্রিয়া, এই জিনিসটা তোমাদেরকে মুখস্থ করতে হবে, কারণ এখানে 100% বুঝে বুঝে মুখস্থ করবা। এখানে সনাতন পদ্ধতি আমি যেভাবে দেখাই দিছি এখানেও সেটার উল্লেখ আছে, এটা একেবারেই সহজ, সেটা তোমরা পড়ে নিবা, এখান থেকে প্রশ্ন আসবেই, প্রশ্ন তোমাদের আসবেই। এবার আমরা চলে যাব, যেহেতু আমাদের জারণ বিজারণ বিক্রিয়া শেষ, এবার আমরা চলে যাব রেডক্স। রেডক্স বিক্রিয়া কি? যে বিক্রিয়ায় ইলেকট্রনের স্থানান্তর হয়, অর্থাৎ একজনে ইলেকট্রন দেয় আরেকজনে কি করে? ইলেকট্রন নেয়, অর্থাৎ ইলেকট্রনের স্থানান্তর যে বিক্রিয়া ঘটে সেটাকে আমরা বলতে পারি রেডক্স বিক্রিয়া। এখন এই যে রেডক্স বিক্রিয়া, এই রেডক্স বিক্রিয়ার রেডক্স বিক্রিয়ার মধ্যে হচ্ছে 4 ধরনের বিক্রিয়া আছে, একটা সংযোজন, বিয়োজন, প্রতিস্থাপন আর দহন। এই বিক্রিয়াগুলো আমাদেরকে ভালো করে বুঝতে হবে। তাহলে সংযোজন যদি আমি বলি, তাহলে এখানে দেখতে পাবো 2FeCl2 প্লাস Cl2, এই দুইজন বিক্রিয়া করে কি গঠন করছে? 2 অণু ফেরিক ক্লোরাইড উৎপন্ন করছে। এখন এখানে এই 2 অণু ফেরাস ক্লোরাইড কি করছে? ক্লোরিনের সাথে বিক্রিয়া করে 2 অণু ফেরিক ক্লোরাইড উৎপন্ন করছে। এটা ফেরাস, এটাকে আমি ফেরাস বললাম, এটাকে আমি ফেরিক কেন বললাম? বিকজ অফ এখানে 2 আছে, 2 যদি থাকে তাহলে আস, কি উচ্চারণ হবে? ফেরাস। আর যদি এখানে 3 থাকে তাহলে উচ্চারণ হবে ফেরিক। তাহলে এখানে 2 অণু ফেরাস ক্লোরাইড ক্লোরিনের সাথে বিক্রিয়া করে কি করছে? 2 অণু ফেরিক ক্লোরাইড উৎপন্ন করছে। এখন আমরা প্রথমে দেখি যে কি বিক্রিয়া দেখতেছি আমরা? সংযোজন। এখানে আমরা লিখব সংযোজন। সংযোজন মানে কি? সংযোজন মানে হচ্ছে যুক্ত হওয়া। সংযোজন মানে যুক্ত হওয়া। যেমন এখানে এই যে যৌগ, যদি শুধু আয়রন থাকতো, Fe আয়রন, এটা হচ্ছে আমার মৌল, আর যদি FeCl এর সাথে যুক্ত হয় সেটাকে আমি বলবো যৌগ, Cl2, এটা হচ্ছে যৌগ। তাহলে এটা হচ্ছে শুধু সিঙ্গেল একটা থাকবে সেটা হচ্ছে মৌল, আর যেটা এই যে ডাবল আরেকটার সাথে যুক্ত হবে সেটা হচ্ছে যৌগ। এই জিনিসটা মাথায় রাখবে, না হলে হচ্ছে তোমরা বুঝতে পারবে না। এখন আমি যদি যাই বিষয়টা কি দাঁড়ায়, যে একটা যৌগ অথবা একটা মৌল যুক্ত হয়ে একটা মাত্র যৌগ গঠন করে, তবে তাকে সংযোজন বিক্রিয়া বলে। তাহলে বিষয়টা কি দাঁড়ায়, যে জারণ বিজারণ বিক্রিয়ায় 2 বা ততোধিক রাসায়নিক পদার্থ, 2 বা ততোধিক তার অধিক রাসায়নিক পদার্থ পরস্পরের সাথে যুক্ত হয়ে একটি মাত্র উৎপাদ, অর্থাৎ এটা তো টোটালটা বিক্রিয়ক, তাহলে একটি মাত্র উৎপাদ কিন্তু উৎপন্ন করছে। এখানে 2 বা ততোধিক যৌগ আছে কিন্তু উৎপন্ন করছে মাত্র একটা। কি উৎপন্ন করছে? উৎপাদ। তাহলে একটা মাত্র উৎপাদ উৎপন্ন করে, তাকে আমরা বলবো সংযোজন বিক্রিয়া। তাকে কি বলবো? সংযোজন বিক্রিয়া। আবার এরপরেই আছে সংশ্লেষণ বিক্রিয়া। এই সংশ্লেষণ বিক্রিয়াটা আসলে কি? এটা হচ্ছে শুধুমাত্র মৌল, ওই যে একটু আগে বুঝাইছি, 2টা হইলে যৌগ, একটা হইলে মৌল, শুধুমাত্র মৌলগুলা যুক্ত হয়ে 3H2, এটা কি করে? 2NH3, অর্থাৎ 2 অণু অ্যামোনিয়া উৎপন্ন করে। এখন এই ক্ষেত্রে এটা হচ্ছে আমার সংশ্লেষণ বিক্রিয়া, অর্থাৎ যে বিক্রিয়ায় দুইটি মৌল যুক্ত হয়ে একটি যৌগ উৎপন্ন করে সেটা হচ্ছে সংশ্লেষণ বিক্রিয়া। তাহলে সকল সংশ্লেষণ বিক্রিয়াই সংযোজন বিক্রিয়া বলা যায়, কারণ যৌগ, এখানে যে যৌগ আছে, তাহলে কিন্তু সংশ্লেষণে বলছে শুধুমাত্র মৌল থাকতে হবে, এটা একটা মৌল, এটা একটা মৌল, তাহলে 2টা মৌল যুক্ত হয়ে যৌগ গঠন করে। কিন্তু এখানে যদি যৌগ থাকতো তাহলে এই সংশ্লেষণ বিক্রিয়াটা হচ্ছে সংযোজন হইতো না। এখন তাহলে আমি বলতে পারি সকল সংশ্লেষণ বিক্রিয়াই সংযোজন বিক্রিয়া। এই সকল সংশ্লেষণ বিক্রিয়াটাই কি? সংযোজন বিক্রিয়া। কিন্তু সকল সংযোজন বিক্রিয়াকে কি আমি সংশ্লেষণ বলতে পারবো? কারণ সংশ্লেষণ হওয়ার জন্য আমার 2টা মৌল লাগবে, এই একটা মৌল, এই একটা মৌল, কিন্তু এখানে তো আছে যৌগ, তাহলে যৌগ যদি এখানে থাকে তাহলে সেটা হবে না। অর্থাৎ
আমার সংশ্লেষণ হওয়ার জন্য আমার মৌল লাগবে, তাহলে আমি বলতে পারি সকল সংশ্লেষণ বিক্রিয়াই সংযোজন বিক্রিয়া, কিন্তু সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া না। কেননা সংশ্লেষণে আমরা জানি শুধু মৌল যুক্ত হয়ে যৌগ গঠন করে। এই যে আমরা সংযোজন আর সংশ্লেষণ বুঝতে পারলাম, তারপরে আসবো আমরা কি বিয়োজন আর বিশ্লেষণ। তাহলে বিয়োজন বিক্রিয়া আমি লিখি এখানে বিয়োজন বিক্রিয়া, ঠিক আছে, বিয়োজন বিক্রিয়া। তাহলে আর একটা পাশাপাশি আছে হচ্ছে বিশ্লেষণ বিক্রিয়া। কি বিক্রিয়া? বিশ্লেষণ বিক্রিয়া, বিশ্লেষণ বিক্রিয়া। তাহলে এই বিয়োজন বিক্রিয়াতে কি হয়, বিষয়টা কি ঘটে, আমি যদি এখানে দেখি PCl5 এটা হচ্ছে ভেঙে PCl3 প্লাস হচ্ছে Cl2 উৎপন্ন করে। তাহলে এটা হচ্ছে আমার ফসফরাস পেন্টাক্লোরাইড। আচ্ছা, আমি আরেকটু বিশ্লেষণ বিক্রিয়াটা আমি লিখে নেই। 2 অণু H2O, এটাকে হচ্ছে ইলেকট্রোলাইসিস ইলেকট্রোসিস করলে, অর্থাৎ তড়িৎ বিশ্লেষণ করলে 2 অণু হাইড্রোজেন আর হচ্ছে অক্সিজেন উৎপন্ন করে। আচ্ছা, তাহলে এই বিক্রিয়া আমি কি দেখতে পারি, যে এখানে PCl5 আছে, 5 যেহেতু আছে, এটা হচ্ছে ফসফরাস, তাহলে আমি লিখবো ফসফরাস। এখানে যেহেতু 5 আছে সেহেতু এটা হয়ে যাবে পেন্টা, ফসফরাস পেন্টা ক্লোরাইড, ক্লোরিন আছে এই জন্য ক্লোরাইড। তাহলে এই যে ফসফরাস পেন্টাক্লোরাইড, এটা ফসফরাস একটা মৌল, এই একটা মৌল, দুইটা মিলে এটা হচ্ছে যৌগ উৎপন্ন করছে। আচ্ছা, এই যে যৌগটা, একটা যৌগ ভেঙে এক বা একাধিক মৌল বা যৌগে পরিণত হয়, সেটাই হচ্ছে বিয়োজন বিক্রিয়া, অর্থাৎ তাদের বিয়োগ ঘটে, অর্থাৎ তারা ভেঙে যায়। এইখানে এই যে PCl5 এটা ভেঙে কি হয়েছে, ফসফরাস, এই ক্ষেত্রে উৎপন্ন করছে হচ্ছে ফসফরাস ট্রাইক্লোরাইড, রাইট, আর হচ্ছে ক্লোরিন উৎপন্ন করে। তাহলে ফসফরাস পেন্টাক্লোরাইড ভেঙে ফসফরাস ট্রাইক্লোরাইড আর হচ্ছে ক্লোরিন উৎপন্ন করে। এরপর হচ্ছে আমরা যদি দেখি যে বিশ্লেষণ বিক্রিয়া, তাহলে 1 মিনিট আমি তাহলে বলে নেই যে বিয়োজন বিক্রিয়ার সংজ্ঞাটা কি হবে, যে বিয়োজন মানে একটা ভেঙে দুইটা হয়। তাহলে যে বিক্রিয়ায় একটি যৌগ ভেঙে এক বা একাধিক যৌগ বা মৌলে পরিণত হয় তাকে হচ্ছে বিয়োজন বিক্রিয়া বলে। তাহলে বিশ্লেষণ বিক্রিয়ার সংজ্ঞাটা কি, যে বিক্রিয়ায় একটি যৌগ ভেঙে দুইটি উৎপন্ন হয়েছে সেটি একটি কি বিশ্লেষণ বিক্রিয়া। তাহলে একটা যৌগ ভেঙে দুইটি মৌলে উৎপন্ন হয়েছে, এটা একটা মৌল, এটা একটা মৌল। তাহলে এই যৌগটা, এটা একটা যৌগ, এই যৌগটা কি করছে, এই যৌগটা ভেঙে, অর্থাৎ এটাকে ইলেকট্রোলাইসিস বা তড়িৎ বিশ্লেষণ করে আমি হাইড্রোজেন আর অক্সিজেন পাইছি। তাহলে এখানে কি 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 ঘটছে, যে একটা যৌগ ভেঙে দুইটা মৌল উৎপন্ন হয়েছে, সেটা হচ্ছে আমার বিশ্লেষণ বিক্রিয়া। তাহলে বিশ্লেষণ বিক্রিয়ায় দেখো, একটু খেয়াল করে দেখো, এখানে দুইটাই কিন্তু মৌল, কিন্তু এখানে একটা যৌগ আছে, একটা মৌল আছে। তার মানে আমার সকল বিশ্লেষণ বিক্রিয়ায় বিয়োজন বিক্রিয়া, কিন্তু সকল বিয়োজন বিক্রিয়া বিশ্লেষণ বিক্রিয়া না। কারণ বিয়োজন বিক্রিয়ায় যৌগ উৎপন্ন হয়েছে, কিন্তু বিশ্লেষণ বিক্রিয়া হওয়ার জন্য সেখানে মৌল উৎপন্ন হতে হবে, কিন্তু এখানে কি মৌল উৎপন্ন হয়েছে, হয় নাই। এই জন্য সকল বিয়োজন বিক্রিয়া বিশ্লেষণ বিক্রিয়া না, কিন্তু সকল বিশ্লেষণ বিক্রিয়াই হচ্ছে বিয়োজন বিক্রিয়া। এই বিষয়গুলো মাথায় থাকতে হবে, কারণ এগুলো দিয়ে কিন্তু কোশ্চেন আসে। এরপরে আমরা যে টপিকসটায় যাব সেটা হচ্ছে সংযোজন বিয়োজন, অর্থাৎ সংযোজন সংশ্লেষণ, বিয়োজন বিশ্লেষণ আমাদের চলে গেল। এবার হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। এই প্রতিস্থাপন বিক্রিয়া, আর একটা হচ্ছে আমাদের দেখতে হবে দহন বিক্রিয়া। তাহলে প্রতিস্থাপন যদি আমি দেই, তাহলে এখানে কি দিতে পারি, 2Na প্লাস হচ্ছে কপার সালফেট, আরেকটা হচ্ছে Na2SO4 প্লাস হচ্ছে কপার। আচ্ছা,
তাহলে এইখানে কি ঘটছে বিষয়টা একটু খেয়াল করো। এই প্রতিস্থাপন বিক্রিয়াটার মধ্যে ঘটছে হচ্ছে যে একজনকে সরায় দিয়ে আরেকজনে এসে বসবে, জায়গাটা দখল করবে আরেকজনের সাথে। তাহলে এখানে কপারের সাথে ছিল হচ্ছে সালফেট, কিন্তু এই কপারকে সে কি করছে, সরায় দিছে। সে সরায় দিছে, কপারকে সরায় দিয়ে এই সোডিয়াম আইসা এখানে জায়গা দখল করছে। তাহলে এখানে এই যে দেখো সোডিয়াম আইসা এখানে বসলো, কার সাথে বসছে, সালফেটের সাথে এখানে বসছে। আর এই যে কপারটাকে আলাদা করে সরিয়ে দিছে। তার মানে কি, যে আমার প্রতিস্থাপন হচ্ছে অধিক সক্রিয় মৌল বা যৌগমূলক অপর কোনো কম সক্রিয় বা যৌগমূলককে প্রতিস্থাপন করে সরায়া দিয়ে সে কি করবে, যে নতুন যৌগ উৎপন্ন করার প্রক্রিয়াকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে। তাহলে অধিক সক্রিয় মৌল বা যৌগমূলক অপর কোনো কম সক্রিয় মৌল বা যৌগমূলককে প্রতিস্থাপন করে নতুন যৌগ যখন উৎপন্ন করবে সেই প্রক্রিয়াকে প্রতিস্থাপন প্রক্রিয়া বলে। তাহলে এখানে কি করলো, এই সোডিয়ামটা কপারকে সরিয়ে দিল। তাহলে এই ধরনের বিক্রিয়া হলে সেটা দেখেই আমরা বুঝে যাব সেটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। এবার আসো দহন বিক্রিয়া। তাহলে দহন বিক্রিয়া কি, ধরলাম এখানে সালফার সলিড অবস্থায় আছে, তারপর হচ্ছে অক্সিজেন সেটা হচ্ছে গ্যাস অবস্থায় আছে। এটাকে কি করবে, বিক্রিয়া করে এই দুইটা সালফার ডাই অক্সাইড উৎপন্ন করবে আর হচ্ছে তাপ উৎপন্ন করবে, তাপ। আরেকটা বিক্রিয়া যদি আমরা দেখি, সেখানে হচ্ছে কার্বন এখানে সলিড অবস্থায় আছে, তারপর হচ্ছে অক্সিজেন যেটা হচ্ছে গ্যাস অবস্থায় আছে। এটা কি করবে, এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করবে, সাথে উৎপন্ন করবে তাপ। তার মানে এই যে সালফারকে যদি আমি অক্সিজেন গ্যাস দিয়ে দহন করি বা পোড়াই, তাহলে এখানে আমার উৎপন্ন হচ্ছে সালফার ডাই অক্সাইড, পাশাপাশি উৎপন্ন হচ্ছে তাপ। আবার হচ্ছে কার্বনকে যদি আমি অক্সিজেন দিয়ে পোড়াই, তাহলে এখানে উৎপন্ন হচ্ছে কার্বন ডাই অক্সাইড আর সাথে উৎপন্ন হচ্ছে তাপ। এই জিনিসটা যখন আমরা দেখব যে প্রত্যেকটা বিক্রিয়া এই যে তাপ উৎপন্ন হচ্ছে, সেটা হচ্ছে কি আমার দহন বিক্রিয়া, বুঝতে হবে দহন বিক্রিয়া। এরপরে আমি চলে যাব হচ্ছে দহন বিক্রিয়া। তাহলে আমাদের এই রেডক্স বিক্রিয়া সম্পূর্ণ শেষ হইল, যে রেডক্স বিক্রিয়ার সংযোজন, বিয়োজন, প্রতিস্থাপন, দহন, এই কয়েকটা আমরা বুঝে গেছি। তার মানে রেডক্স বিক্রিয়া আমাদের কমপ্লিট। এখন আমরা চলে যাব হচ্ছে নন রেডক্স বিক্রিয়ায়। নন রেডক্স। তাহলে নন রেডক্স বিক্রিয়ার ক্ষেত্রে আমি সংজ্ঞাটা কি বলেছিলাম, যে যে বিক্রিয়ায় ইলেকট্রনের, রেডক্স বিক্রিয়া হচ্ছে ইলেকট্রনের আদান প্রদান ঘটবে, একজনে ত্যাগ করবে একজনে গ্রহণ করবে। কিন্তু নন রেডক্স বিক্রিয়ায় ইলেকট্রনের কোনো স্থানান্তর হয় না, অর্থাৎ কেউ ইলেকট্রন দেয় না কেউ ইলেকট্রন নেয় না, শুধুমাত্র আয়নের জায়গাগুলো তারা পরিবর্তন করে। যেমন আমরা একটা এখানে দেখতে পারি যে নন রেডক্স বিক্রিয়ার মধ্যে প্রশমন আর অধঃক্ষেপণ আছে। তাহলে প্রথমে আমরা যদি যাই প্রশমন বিক্রিয়া, প্রশমন বিক্রিয়া, এই বিক্রিয়াটা কেমন হতে পারে, এই বিক্রিয়াটা মূলত সব, যদি অ্যাসিডকে বেজ মানে হচ্ছে ক্ষার, তাহলে অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে, এটার মূলত এই থিমটা তোমাদের মনে রাখতে হবে, যে অ্যাসিড ক্ষার সবসময় বিক্রিয়া করে মাস্ট প্রোডাকশন, SaLt সল্ট আর হচ্ছে H2O, এই দুইটা উৎপন্ন করবেই। পৃথিবীর যত অ্যাসিড আছে সকল অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ আর পানি উৎপন্ন করে। তাহলে এই যে লবণ আর পানি যে বানায় ফেলায়, প্রশমিত করে ফেলে, এই জন্য এটার নাম হচ্ছে প্রশমন বিক্রিয়া। তাহলে আমরা কি পাইলাম, যে পৃথিবীর সকল অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ আর পানি উৎপন্ন করে। কেমন করে আমরা যদি একটু দেখি, তাহলে এখানে H2SO4 প্লাস হচ্ছে 2 অণু সোডিয়াম হাইড্রোক্সাইড, এই দুইটা বিক্রিয়া করে হচ্ছে Na2SO4 প্লাস হচ্ছে 2 অণু পানি উৎপন্ন করবে, 2 অণু পানি। এখানে হাইড্রোজেনটা হচ্ছে প্লাস, সালফার এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, তারপরে এটা উৎপন্ন করে। তারপর হচ্ছে 2 অণু নাইট্রিক অ্যাসিড HNO3, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, কি করবে, Cu কপার অক্সাইড ক্যালসিয়াম অক্সাইডের সাথে যদি হাইড্রোজেন নাইট্রেট আর ক্যালসিয়াম অক্সাইড এই দুইটা বিক্রিয়া করে কি করবে, ক্যালসিয়াম নাইট্রেট NO3 2 প্লাস H2O হাইড্রোজেন H2O পানি উৎপন্ন করে। অর্থাৎ তারপরে আবার আরেকটা বিক্রিয়া আমরা যদি দেখি, 2 অণু হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা কি করবে, এটা হচ্ছে জিঙ্ক অক্সাইডের সাথে
জিঙ্ক অক্সাইডের সাথে বিক্রিয়া করে জিঙ্ক ক্লোরাইড আর হচ্ছে 2 অণু পানি উৎপন্ন করে। হ্যাঁ, তাহলে এখানে জিঙ্কটা হচ্ছে প্লাস, এখানে হচ্ছে মাইনাস। তাহলে এই প্রতি ক্ষেত্রে এগুলো হচ্ছে সব অ্যাসিড, এগুলো হচ্ছে কি অ্যাসিড। অ্যাসিড, এই অ্যাসিডগুলা বেজের সাথে, অর্থাৎ বেজ মানে হচ্ছে ক্ষার, তাহলে এগুলা হচ্ছে সব লবণ, লবণ SaLt সল্ট, আর এটা হচ্ছে পানি, পানি উৎপন্ন করে। তাহলে এখানে যেগুলো আছে সবগুলোই হচ্ছে কি অ্যাসিড, সবগুলোই হচ্ছে অ্যাসিড। তাহলে পৃথিবীর সকল অ্যাসিড কি করবে, ক্ষারের সাথে বিক্রিয়া করে, এই যে দেখতেছো এগুলো হচ্ছে সব লবণ, এগুলো হচ্ছে কি সব লবণ। তাহলে এই যে লবণ আর কি করবে, এই যে এগুলা পানি উৎপন্ন করবে। তাহলে পৃথিবীর সকল অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ আর পানি উৎপন্ন করে, আর এই বিক্রিয়াটাই হচ্ছে প্রশমন বিক্রিয়া। তাহলে প্রশমন বিক্রিয়া আমরা বুঝতে পারলাম। এবার আমরা যাব হচ্ছে অধঃক্ষেপণ, অধঃক্ষেপণে চলে যাব। এগুলো সব নন রেডক্সের আওতায়, অর্থাৎ প্রশমন একটু আগে যেটা বুঝলাম সেটা হচ্ছে নন রেডক্স, ইলেকট্রনের কোনো স্থানান্তর হয় না, অর্থাৎ তাদের মানের জারণ মানের স্থানটা যে আয়নগুলা হচ্ছে আয়নগুলার জায়গা পরিবর্তন করে। এরপর যদি আমি যাই অধঃক্ষেপণে, অধঃক্ষেপণে কি হয়, অধঃক্ষেপণ, অধঃক্ষেপণের ক্ষেত্রে কি হয়, অধঃক্ষেপণের ক্ষেত্রে হয় হচ্ছে এই যে সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস প্লাস Ag, সিলভার নাইট্রেট NO3 মাইনাস Ag প্লাস, তারপরে হচ্ছে এখানে কি উৎপন্ন করবে, এই দুইটা বিক্রিয়া করে Ag সিলভার ক্লোরাইড, এর এই যে তীর চিহ্ন নিচে দিলাম, তার মানে হচ্ছে এটা অধঃক্ষিপ্ত হয়েছে। কি হয়েছে, অধঃক্ষিপ্ত, ক্ষিপ্ত কেন হয়েছে সেটা দেখাচ্ছি। তারপর হচ্ছে সোডিয়াম নাইট্রেট NO3, তাহলে এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। এখন এই ক্ষেত্রে বিষয়টা কি ঘটছে, এই ক্ষেত্রে বিষয়টা ঘটছে সোডিয়াম ক্লোরাইডের সাথে যখন আমি সিলভার নাইট্রেটকে বিক্রিয়া করাইছি, তখন এখানে উৎপন্ন হয়েছে সিলভার ক্লোরাইড, যেটা অধঃক্ষিপ্ত হয়ে তলানিতে পড়ে থাকে, আর উৎপন্ন হয়েছে সোডিয়াম নাইট্রেট। এই বিষয়টা একটু বুঝতে হবে যে যখন আমরা একটা গ্লাসের মধ্যে পানির চাইতে চিনির পরিমাণ বেশি হয়ে যায়, যখন আমরা শরবত বানাতে যাই পানির চাইতে চিনির পরিমাণ যখন বেশি হয়ে যায়, তখন চিনি কিন্তু আর মিক্সড হয় না। প্রথম অবস্থায় মিক্সড হয়, যখন চিনিটা কম দেওয়া হয় মিক্সড হয়ে যায় পানির সাথে, তখন আর দানা দানা থাকে না। কিন্তু সেই চিনির পরিমাণ যদি আমি অনেক বেশি দিয়ে দেই, তখন সেটা কি করবে, ভালো মতো মিক্সড হবে না, সেটা তলানিতে মানে তলায় জমে থাকবে। এক সময় চিনি বেশি দিতে 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 সেটা হচ্ছে আর মিক্সডই হবে না, একবারে চিনি দেখা যাবে, ওই যে গ্লাসটার ভিতরে চিনিগুলা দেখা যাচ্ছে। তাহলে এই যে তলানি পড়ে রইলো, কেন পড়ে রইলো, কারণ তারা মিক্সড হয় নাই, ভালো মতো মিক্সড হয় নাই, এই জন্য তারা তলানিতে পড়ে থাকবে। তাহলে যারা মিক্সড হবে না, বিক্রিয়া করবে না, অর্থাৎ ভালো মতো মিক্সড হবে না, তারা লাস্টে যে তলানিতে যে পড়বে সেটাই হচ্ছে অধঃক্ষেপণ, আর এইটাই অধঃক্ষিপ্ত হয়ে পড়ে থাকে। অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড সিলভার নাইট্রেটের সাথে বিক্রিয়া করে সিলভার ক্লোরাইড যখন উৎপন্ন করে, সেটা পাত্রের তলায় তলানি হিসেবে থাকে। এই জন্য আমি তীর চিহ্নটা নিচে দিছি, যে এখানে নিচে পড়ে থাকবে। আর কি হবে, সোডিয়াম নাইট্রেট, এই যে সোডিয়াম নাইট্রেট, এরা কি করছে একটু যদি আমরা খেয়াল করি, তাহলে এই যে সোডিয়ামের একটা প্লাস, আর এখানে এই যে নাইট্রেটের এই যে একটা মাইনাস, এইগুলার কিন্তু দেখো একটু খেয়াল করে, এইগুলার কিন্তু কোনো পরিবর্তন হয় নাই, প্লাস আর মাইনাস যা ছিল তাই কিন্তু এখানে রয়েছে। এরা শুধু বিক্রিয়া চেয়ে চেয়ে দেখবে, এখানে যে একটা বিক্রিয়া হচ্ছে, এই যে সোডিয়াম আর এই যে ক্লোরিন, এই দুইটা যে বিক্রিয়া করতেছে, বিক্রিয়া করে সিলভার ক্লোরাইড উৎপন্ন করলো, এই ক্ষেত্রে সোডিয়াম আর নাইট্রেট কোনো বিক্রিয়া না করে তারা চেয়ে চেয়ে দেখবে, এই জন্য তাদেরকে বলা হয় দর্শক আয়ন, দর্শক আয়ন। যখন আমি দর্শক আয়নের কথা বলে ফেলছি, তখন আরেকটা বিষয় আসে, সেটা হচ্ছে টলেন বিকারক। তাহলে এই টলেন বিকারকটা কি, এই টলেন বিকারক হচ্ছে এই যে সিলভার নাইট্রেট NO3, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে তাহলে এই যে
সিলভার নাইট্রেট। তাহলে যদি আসে পরীক্ষায় যে টলেন বিকারক কাকে বলে, তাহলে তোমরা বলবা ক্ষারীয় সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণকে টলেন বিকারক বলে। আচ্ছা, তাহলে এটা আমরা মুছে দিলাম। মুছে দেওয়ার পরে আমাদের দর্শকায়ন গেল, তারপর হচ্ছে টলেন বিকারক গেল, এবার হচ্ছে আর্দ্র বিশ্লেষণ। তাহলে আর্দ্র বিশ্লেষণটা কি? এই যে আর্দ্র বিশ্লেষণ যদি আমি লিখি আর্দ্র বিশ্লেষণ, তাহলে আর্দ্র বিশ্লেষণটা অ্যাকচুয়ালি কি? তাহলে এখানে সিলিকন টেট্রাক্লোরাইড হচ্ছে পানির সাথে বিক্রিয়া করে কি করবে? সিলিকন হাইড্রো অক্সাইড আর হচ্ছে 4HCl 4 অণু হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করে। এখানে আরেকটা বিক্রিয়া যদি আমি দেখাই, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে সলিড অবস্থায় আছে, যেটা 3 অণু পানির সাথে বিক্রিয়া করে, পানিটা হচ্ছে লিকুইড থাকবে, এই পানির সাথে বিক্রিয়া করে হচ্ছে অ্যালুমিনিয়াম OH হাইড্রোক্সাইড 3, এখানে সলিড আকারে থাকবে, আর হচ্ছে 3 অণু পানি থাকবে, 3 অণু হাইড্রোক্লোরিক অ্যাসিড হবে। তাহলে আমরা যদি এই বিক্রিয়াটা দেখি, এরা প্রত্যেকেই কিন্তু পানির সাথে বিক্রিয়া করতেছে। তাহলে পানির সাথে বিক্রিয়া করে যেটা উৎপন্ন করবে, অর্থাৎ কোন রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক হিসেবে পানি অন্য কোনো মৌলের সাথে, যখন এটা বিক্রিয়ক হিসেবে পানিটা অন্য কোনো মৌলের সাথে বা যৌগের সাথে যখন বিক্রিয়া করে উৎপাদ উৎপন্ন করবে, এই ধরনের বিক্রিয়াকে বলা হয় আর্দ্র বিশ্লেষণ অথবা পানি বিশ্লেষণ। এই আর্দ্র বিশ্লেষণকে আবার আরেক নামে ডাকা হয় পানি বিশ্লেষণ। এখন আমাদের দেখতে হবে পানি বিক্রিয়ক হিসেবে অন্য কোনো যৌগের সাথে বিক্রিয়া করতেছে কিনা। যদি বিক্রিয়া করে, তাহলে এই বিক্রিয়া দেখেই আমরা চিনে যাব যে এটা একটা আর্দ্র বিশ্লেষণ বা পানি বিশ্লেষণ, পানির সাথে। আর এই যে এখানে আমি আরেকটা কথা বলছিলাম যে সিলিকন টেট্রাক্লোরাইড, তাহলে টেট্রাক্লোরাইড কিভাবে বলবো? যেমন যদি CO থাকে তাহলে এটাকে বলবা মনো, সি এর সাথে যদি O2 থাকে এখানে বলবা ডাই, সি এর সাথে যদি O3 থাকে তাহলে বলবা ট্রাই, আর সি এর সাথে যদি O4 থাকে তাহলে এটাকে বলা হয় টেট্রা। তাহলে এখানে সিলিকন, এই যে ক্লোরিনটা আছে এখানে 4টা, হ্যাঁ 4টা যদি থাকে তাহলে বলবা টেট্রা, তাহলে সিলিকন টেট্রাক্লোরাইড। এবারে এটা একটু মুছে দিলাম। তাহলে এগুলো তো আমার নন রেডক্স বিক্রিয়া। তারপরে দেখো সেটা হচ্ছে পানি যোজন একটা বিক্রিয়া আছে, এই যে আর্দ্র বিশ্লেষণের পরে পানি যোজন। তাহলে পানি যোজন বিক্রিয়াটা কি? পানি যোজন বিক্রিয়া। দেখো পানি যোজন হচ্ছে এই যে কপার সালফেট CuSO4, এটা হচ্ছে 5 অণু পানির সাথে বিক্রিয়া করে কপার সালফেট CuSO4, সেটা হচ্ছে 5 অণু পানি। আবার যদি ম্যাগনেসিয়াম ক্লোরাইড, সেটা হচ্ছে 7 অণু পানির সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম ক্লোরাইড Cl2 আর হচ্ছে 7 অণু পানি উৎপন্ন করে। তাহলে এইখানে যে এই যে কপার সালফেট 5 অণু পানির সাথে বিক্রিয়া করে কপার সালফেট আর 5 অণু পানি উৎপন্ন করছে, এই যে পানিটা এটাকে বলা হয় হাইড্রেট। কি বলে? হাইড্রেট। তাহলে 5 থাকলে একটু আগে শিখাইছিলাম, 5 থাকলে পেন্টা, তারপর 6 থাকলে হেক্সা, 7 থাকলে হেপ্টা। তাহলে এখানে এই যে 5 আছে, তাহলে এটা কি হবে? পেন্টা। তাহলে আমি বলবো পেন্টা হাইড্রেট কপার সালফেট। এই যৌগটার নাম বলবা পেন্টা হাইড্রেট কপার সালফেট। তাহলে এই যৌগটার নাম কি হবে? এই যৌগটার নাম 7 আছে, তাহলে হেপ্টা। তারপর হচ্ছে এই যে H2O, এটাকে বলবা হাইড্রেট, তাহলে হেপ্টা হাইড্রেট ম্যাগনেসিয়াম ক্লোরাইড। তাহলে এরা সবাই কি? পানি যোজন, পানিটা যোগ হয়েছে। হ্যাঁ, পানি যোগ হয়েছে। কয় অণু পানি যোগ হয়েছে? এখানে হয়েছে 5 অণু, এখানে হয়েছে 7 অণু পানি। তাহলে যেই বিক্রিয়ায়
মূলত আয়নিক যৌগগুলা ক্যালাস গঠনের জন্য এক একটি পানির অণুর সাথে এক একটা পানির অণুর সাথে, এখানে 5 অণু এখানে 7 অণু, তাহলে এক একটা পানির অণুর সাথে যুক্ত হয়, এই ধরনের বিক্রিয়াকে পানি যোজন বিক্রিয়া বলে। তাহলে এগুলা হচ্ছে দেখে আমরা চিনে ফেলবো যে যদি 7 অণু থাকে 5 অণু থাকে তাহলে এগুলাই হচ্ছে পানি যোজন বিক্রিয়া। এটা মুছে দিলাম। হ্যাঁ, তাহলে পানি যোজন বিক্রিয়া আমাদের কমপ্লিট। এরপরে আসা হচ্ছে সমানুকরণ বিক্রিয়া। কি বিক্রিয়া? সমানুকরণ বিক্রিয়া। এখানে CH2 ডাবল বন্ড CH2, এখানে হচ্ছে N সংখ্যক, এইখানে যেটা উৎপন্ন করবে সেটা হচ্ছে O2 অক্সিজেনের উপস্থিতিতে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1200 অ্যাটমসফিয়ার চাপে বন্ড CH2 বন্ড, এখানে হচ্ছে N সংখ্যক, এটা হচ্ছে পলিথিন। হ্যাঁ, পলিথিনের সংকেত পলিথিন। হ্যাঁ, পলিথিন কার সাথে? এটা ইথিলিন। এখানে N সংখ্যক ইথিলিন কি করবে? যে অক্সিজেনের উপস্থিতিতে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1200 অ্যাটমসফিয়ার চাপে হচ্ছে পলিথিন N সংখ্যক, মানে N মানে হচ্ছে অসংখ্য। এখানে আমি 1000 2000 4000 যা মন চায় আমি দিতে পারবো। তাহলে অসংখ্য অণু দ্বারা, এখানে অসংখ্য অণুটা কার অণু হবে? এটা হচ্ছে ইথিলিন। এই যে যেখানে এখানে যে ইথিলিন আছে, তাহলে অসংখ্য ইথিলিনের অণু দ্বারা এটা কি করবে? গঠিত হবে। এখানে অসংখ্য N মানে বুঝাইছে যে অসংখ্য ইথিলিনের অণু। তাহলে এই ধরনের বিক্রিয়াটা হচ্ছে আমার পলিমাকরণ বিক্রিয়া। তারপরে পলিমাকরণ বিক্রিয়ার পরে সমানুকরণ আছে। তাহলে আমরা চলে যাব সমানুকরণ বিক্রিয়াতে। সমানুকরণ বিক্রিয়াটা কি? যেমন সমানুকরণ বুঝাইছে NH4CnO অ্যামোনিয়াম সায়ানেট, এটা কি করবে? H2N বন্ড CO বন্ড NH2, এটা হচ্ছে ইউরিয়া। হ্যাঁ, এটার নাম হচ্ছে ইউরিয়া। আর এখানে এরপরে আছে যে সমানুকরণ। এই সমানুকরণে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অ্যামোনিয়াম সায়ানেট। এটা বিক্রিয়া করে কি করছে? যে ইউরিয়া উৎপন্ন করছে। এখন এই যে ইউরিয়া যে উৎপন্ন করলো, হ্যাঁ, এটার একটা গল্প আছে। সেটা হচ্ছে প্রাণশক্তি মতবাদ নামে একটা মতবাদ ছিল যে জৈব যৌগগুলা উদ্ভিদ এবং প্রাণী দেহে অর্থাৎ প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়। উদ্ভিদ এবং প্রাণী দেহে প্রাকৃতিকভাবে এরা সৃষ্টি হয় জৈব যৌগ। এখন এই জৈব যৌগকে আমরা হচ্ছে কৃত্রিমভাবে তৈরি করতে পারি না। কিন্তু ফ্রেডরিক ভোলার কি করলেন? তার ল্যাবের মধ্যে অ্যামোনিয়াম সায়ানেটকে যখন হচ্ছে উনি বিক্রিয়া ঘটান তখন ইউরিয়া উৎপন্ন হয়। এই যে ইউরিয়া উৎপন্ন হয়েছে এটা হচ্ছে জৈব যৌগ। হ্যাঁ, আর এটা হচ্ছে অজৈব যৌগ। এখন এই অজৈব যৌগ থেকে কখনো আগে ধারণা করা হতো যে অজৈব যৌগ থেকে কখনো জৈব যৌগকে তৈরি করা যায় না। অজৈব যৌগ থেকে জৈব যৌগকে তৈরি করা যায় না। তাহলে যখন ফ্রেডরিক ভোলার ওনার ল্যাবে এটা পরীক্ষা করলেন, একটা এক্সপেরিমেন্ট করার পরে উনি দেখতে পান যে না, অ্যাকচুয়ালি অজৈব যৌগ থেকে জৈব যৌগ তৈরি করা যায়, কৃত্রিমভাবে এটাকে তৈরি করা যায়। তো যাই হোক, কিন্তু এটা দেখতে একরকম, এটা কিন্তু দেখতে আরেক রকম। অর্থাৎ এদের আণবিক সংকেত একই হলেও এদের গাঠনিক সংকেত কিন্তু ভিন্ন। এখন আণবিক সংকেত একই কিভাবে একই? এখানে নাইট্রোজেন যদি একটু খেয়াল করি, তাহলে নাইট্রোজেন এখানে দেখতে পারবো এখানে একটা দুইটা আছে। তাহলে এখানেও কিন্তু নাইট্রোজেন একটা দুইটা আছে। তারপরে যদি হাইড্রোজেনের কথা বলি, হাইড্রোজেন এখানে আছে 4টা। এখানেও কিন্তু একটু যদি ক্যালকুলেশন করো, এখানে হাইড্রোজেন 2টা, এখানে হাইড্রোজেন 2টা, অর্থাৎ 4টা। তারপরে এখানে কার্বন আছে একটা, এখানেও আছে একটা, এখানে অক্সিজেন আছে একটা, এখানেও আছে একটা। তার মানে কি? তাদের অণুর সংখ্যা সেম, কিন্তু তাদের গাঠনিক সংকেত ভিন্ন। এটার একরকম গাঠনিক সংকেত, এটা কিন্তু দেখতে আরেক রকম, কিন্তু তাদের অণু সংখ্যা কিন্তু আমরা সেম পেলাম। এটাই হচ্ছে মূলত সমানুকরণ। এই সমানুকরণ বিক্রিয়া আসলে কি? যদি দুটি যৌগের আণবিক সংকেত একই থাকে কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন হয়, তবে তাদেরকে পরস্পরের সমাণু বলে।
পরস্পরের সমাণু বলে। একটি সমাণু থেকে অপর একটি সমাণু তৈরির প্রক্রিয়াকে সমাণুকরণ বিক্রিয়া বলে। তাহলে এটা একটা সমাণুকরণ বিক্রিয়া। এটার মধ্যে এটা অজৈব যৌগ থেকে টোটালি জৈব যৌগে উৎপন্ন হয়েছে, কিন্তু অজৈব যৌগ এক ধরনের, জৈব যৌগ আরেক ধরনের, অর্থাৎ ভিন্ন ধর্মী। অর্থাৎ অজৈব যৌগ থেকে জৈব যৌগ যেটা তৈরি হয়েছে সম্পূর্ণ ভিন্ন ধর্ম বিশিষ্ট। এরপরে যদি আসি, সেটা হচ্ছে আমরা সমাণুকরণ শিখলাম। এরপরে আসো যে বাস্তব ক্ষেত্রে সংগঠিত বিক্রিয়া। এখানে আমরা লিখব বাস্তব ক্ষেত্রে সংগঠিত বিক্রিয়া। এটা কি ধরনের বিক্রিয়া বাস্তব ক্ষেত্রে? যেমন লোহাকে যদি আমি আর্দ্র বাতাসে রেখে দেই, তাহলে এই লোহাটার বাইরে দেখবে এক ধরনের লালচে বাদামি বর্ণের হচ্ছে একটা আস্তরণ পড়বে। আর এই যে এই আস্তরণটার নামই হচ্ছে মরিচা। এটাকে যদি আমরা রাসায়নিক ভাবে দেখি, তাহলে 2 অণু আয়রন কি করবে, এই যে আর্দ্র বাতাস অক্সিজেনের সাথে আর হচ্ছে এই যে 3 অণু পানির সাথে বিক্রিয়া করে, 3 অণু পানির সাথে বিক্রিয়া করে কি করবে, 2 অণু ফেরিক হাইড্রেট উৎপন্ন করবে। আচ্ছা, এটার সাথে আবার এই 2 অণু ফেরিক হাইড্রোক্সাইডের সাথে আবার কি করবে, এটা আবার ভেঙে Fe2O3 আর NH2O। এটা হচ্ছে মূলত মরিচার সংকেত। তাহলে যদি পরীক্ষা আসে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, অনেক সময় আসে মরিচার সংকেত কোনটি, তাহলে Fe2O3 আর N সংখ্যক পানি, এটাই হচ্ছে আমাদের মরিচার সংকেত। এখন আরো বাস্তব ক্ষেত্রে কিছু বিক্রিয়া ঘটে, যেটা হচ্ছে যেমন মৌমাছি যখন আমাদের কামড় দেয়, খুব ভালো লাগে না? ভালো লাগে খুব না। মৌমাছি কামড় দিলে সেখানে হচ্ছে অ্যাসিড ঢুকায় দেয়। হ্যাঁ, যেই অ্যাসিডটা ঢুকায় দেয়, সেখানে যদি আমরা চুন লাগায় দিই, অর্থাৎ চুন দিয়ে দেই, তাহলে সেই ক্ষেত্রে সেই চুনটা কি করে, সেই অ্যাসিডটাকে প্রশমিত করে ফেলে। কারণ এর আগে আমরা ওই যে জানছি প্রশমন বিক্রিয়ার ক্ষেত্রে কি, যে আমরা জানছিলাম যে সকল মানে পৃথিবীর সকল অ্যাসিডই ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ আর পানি উৎপন্ন করে। অর্থাৎ এই যে অ্যাসিডটা, মৌমাছি যেই অ্যাসিডটা আমাদের ভিতরে ঢুকাই দিচ্ছে, অর্থাৎ সেখানে যে অ্যাসিড ঢুকলো সেখানে আমরা চুন দিছি, এই চুনটা কি করে, সেই অ্যাসিডটাকে প্রশমিত করে ফেলে, লবণ পানি বানায় ফেলে। এই জন্য আমাদের ব্যথাগুলো কমে যায়। তাহলে এখানে কোশ্চেনের অ্যান্সারটা এইভাবে হতে পারে, যে মৌমাছির কামড় দিলে কেন আমরা ক্ষত স্থানে চুন লাগাই। এই কোশ্চেনটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা পরীক্ষায় আসছে এবং আসবে। তাহলে এটার অ্যান্সারটা আমরা এইভাবে করতে পারি, মৌমাছির কামড়ের সাথে কিছু অ্যাসিড ঢুকে যায়, সেখানে চুন দিলে চুন দেওয়া হলে সেই চুনটা হচ্ছে ক্ষার, যেই ক্ষারটা নাকি হচ্ছে বিক্রিয়ার মাধ্যমে অ্যাসিডটাকে প্রশমিত করে ফেলে। এই জন্য মৌমাছি বা পোকামাকড় কামড়ালে সেখানে চুন লাগালে কি হয়, যে চুন ক্ষার হিসেবে কাজ করে, সেই অ্যাসিডটাকে প্রশমিত করে ফেলে। এরপর আমরা চলে যাব হচ্ছে আমাদের লাস্ট টপিকস, সেটা হচ্ছে বিক্রিয়ার গতিবেগ এবং লা-শাতেলিয়ের নীতি। লা-শাতেলিয়ের নীতি বলার আগে আমি যদি একটু বলি, যে কোনো উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থা থাকাকালে যদি ওই অবস্থার একটি কোনো নিয়ামক, যেমন তাপমাত্রা, চাপ অথবা ঘনমাত্রা, যে কোনো একটির পরিবর্তন করা হয়, তাহলে সাম্যের অবস্থান এমনভাবে পরিবর্তিত হয় যেন নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। তাহলে এই যে নিয়ামক বললো, এই নিয়ামকটা আসলে কি? তাপমাত্রা, চাপ, আরেকটা হচ্ছে ঘনমাত্রা। তাহলে এই তিনটা হচ্ছে নিয়ামক একটা বিক্রিয়ার ক্ষেত্রে। এখন এই বিক্রিয়ার ক্ষেত্রে, যে কোনো একটা বিক্রিয়ার ক্ষেত্রে এই তিনটা যদি নিয়ামক হয়, তাহলে বিষয়টা কি দেখা যায়? এদিকে আমরা যদি তুলনা করি, একটা ক্রিকেট মাঠের
ক্রিকেট মাঠের মধ্যে যে পিচটা আছে না, সেই পিচটার মধ্যে যখন ব্যাটসম্যান ব্যাটিং করে তখন হচ্ছে, আর বোলার যখন বোলিং করে, তখন বিষয়টা কি ঘটে, পিচটা যদি ঠিক না হয়, হ্যাঁ, আঁকা বাঁকা হয়, তাহলে কি হবে, খেলাটা সম্পূর্ণ যে বল করতেছে সেও মজা পাবে না, আর যে ব্যাটিং করতেছে সেও কিন্তু মজা পাবে না। হ্যাঁ, তার মানে এই পিচটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আর একটা ইম্পর্টেন্ট কি ধরতে পারি আমি, আবহাওয়া। যদি সেখানে যদি বৃষ্টি নেমে যায় তাহলে খেলাটা কিন্তু বন্ধ করে দেয়, তাই না? তাহলে এই যে এই যে বিষয়গুলা, তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা, এগুলো ওই ক্রিকেট খেলার পিচের মতো, আর হচ্ছে ওয়েদারের সেই বৃষ্টির মতো। হ্যাঁ, সেখানে যদি একটার কোনো পরিবর্তন হয় তাহলে পুরো বিক্রিয়াটাই কিন্তু এদিক সেদিক হয়ে যায়। হ্যাঁ, তারপরে আমরা আরেকটা বিষয় একটু খেয়াল করতে পারি যে সাম্যাবস্থা আসলে কি। হ্যাঁ, সাম্যাবস্থা হচ্ছে এই যে হাইড্রোজেন আর হচ্ছে এই যে আয়োডিন, এই দুইটা বিক্রিয়া করে, যখন দুইটা বিক্রিয়া করে উভমুখী বিক্রিয়ায়, একটা উভমুখী বিক্রিয়ায় হাইড্রোজেন আর আয়োডিন যখন বিক্রিয়া করে, তখন দুই অণু হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হয়। এই দুই অণু হাইড্রোজেন আয়োডাইড একটা গ্যাস। হ্যাঁ, এখন একটা পাত্রের মধ্যে রেখে যদি আমরা পাত্রের মুখটা খোলা রাখি তাহলে তো উড়ে যাবে, আর খোলা যদি না রাখি, বন্ধ রাখি, তাহলে কি করবে, বিক্রিয়াটা ভিতরে ভিতরে ঘটতে থাকবে। এখন এই বিক্রিয়াটাকে যদি আমরা দেখতে যাই, এটার ভিতরে হাইড্রোজেন গ্যাস আছে আর আয়োডিন গ্যাস আছে, এই দুইটা কি করতেছে, বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হয়েছে। যেহেতু এটা উভমুখী বিক্রিয়া আর পাত্রের মুখটা বন্ধ, এই কারণে কি করবে, সেটা আর উড়ে যেতে পারবে না। অতএব সেখানে যে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হয়েছে, সেটা থেকে আবার সেই হাইড্রোজেন আয়োডাইডটা, এই হাইড্রোজেন আয়োডাইডটা আবার কি করবে, ভাঙতে শুরু করবে, ভেঙে আবার এখানে হাইড্রোজেন আর এখানে আয়োডিন আবার কি করবে, উৎপন্ন করবে। আবার একটু পরে হাইড্রোজেন আর আয়োডিন আবার বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করবে, আবার হাইড্রোজেন আয়োডাইড ভেঙে আবার হাইড্রোজেন আর আয়োডিন গ্যাস উৎপন্ন করবে। তখন আমার দূর থেকে যদি আমি এই বিক্রিয়াটাকে দেখি, মনে হবে এই বিক্রিয়াটা স্থির হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এই বিক্রিয়াটা কিন্তু ঘটতেছে। ওকে, তাহলে এই যে যে বিক্রিয়া ঘটতেছে আর আমার কাছে মনে হইতেছে যে বিক্রিয়াটা স্থির হয়ে গেছে, এইটাকে বলা হয় সাম্যাবস্থা। অর্থাৎ একটা বিক্রিয়ার সাম্যাবস্থা, যখন আমার দেখলে মনে হবে স্থির, কিন্তু ভিতরে ভিতরে কিন্তু তারা হচ্ছে একবার দুইজনে বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করতেছে, আবার হাইড্রোজেন আয়োডাইড আবার ভেঙে হাইড্রোজেন আর আয়োডিন উৎপন্ন করতেছে। এটাই হচ্ছে আমার সাম্যাবস্থা। তারপরে যেটা যাব সেটা হচ্ছে, আমি যদি এই বিক্রিয়াটাকে একটা এই যে হাইড্রোজেন আর আয়োডিন, এই যে হাইড্রোজেন আর হচ্ছে আয়োডিন, এই দুইটা যে বিক্রিয়া করতেছে, বিক্রিয়া করে এটা একটা উভমুখী বিক্রিয়া, দুই অণু হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করছে। ওকে, ফাইন। এটাকে যদি আমি একটা গ্রাফের আকারে দেখি, তাহলে এটা যদি আমি ধরি গতি, এটা যদি আমি ধরি গতি, তাহলে এটা আমি ধরবো হচ্ছে সময়। হ্যাঁ, সময়। তাহলে এটা কি করবে, এই যে সম্মুখমুখী, এই যে সামনের দিকে যেটা যাচ্ছে, এই সম্মুখমুখী বিক্রিয়ার, এখানে আমি লিখে দেই তাহলে বুঝতে আরো সুবিধা হবে, সম্মুখমুখী মুখী বিক্রিয়ার বিক্রিয়ার হার, বিক্রিয়ার হার কমতে থাকে, কমতে থাকে থাকে এটা হচ্ছে অ্যাকচুয়ালি বিক্রিয়ক। বিক্রিয়ক, বিক্রিয়ক কোনটা, এই যে আমরা যেটা বলছি এটাই হচ্ছে মূলত বিক্রিয়ক। হ্যাঁ, বিক্রিয়ক। আর এটা হচ্ছে আমাদের উৎপাদ, এটা কি উৎপাদ, যেটা হচ্ছে উৎপন্ন হয়েছে, উৎপাদ। হ্যাঁ, উৎপাদ। ওকে, তাহলে এই যে সম্মুখমুখী বিক্রিয়ার হার, এই যে বিক্রিয়াটা যে সামনের দিকে যাচ্ছে, এটা কি করতেছে, সামনের দিকে যত যাচ্ছে, অর্থাৎ একটা ঝগড়া লাগলে কি করে, দুইজনে ঝগড়া করে 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 ক্লান্ত হয়ে যায়, তখন ক্লান্ত হলে আস্তে আস্তে কমে আসে না, তখন এটা কি করতেছে, আস্তে আস্তে কমে আসতেছে। এই যে বিক্রিয়াটা প্রথমে হাই ছিল, আস্তে আস্তে কমে আসে। তারপরে আবার কি করে, এই যে পশ্চাৎমুখী যে বিক্রিয়ার হার, এটাও কি করে, আবার পিছনে যখন উৎপন্ন হয় তখন আবার তাদের অনেকক্ষণ বসে থাকার পর আবার শক্তি আসছে, এবার কি করে তারা হচ্ছে এই যে পশ্চাৎমুখী বিক্রিয়ার হার তখন বাড়তে থাকে, তখন শক্তি যখন আসছে আবার মারামারি শুরু করে, তার মানে কি এটা বাড়তে শুরু করে। তখন এই বিক্রিয়াটা এক সময় যায় দুইটার সাথে যখন মিলে যায়, তখন এটাকে দেখলে মনে হয় কি এই বিক্রিয়াটা স্থির। ওই যে একটু আগে বুঝালাম না যে গ্যাসটা একবার হাইড্রোজেন
আর আয়োডিন বিক্রিয়া করে হচ্ছে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করতেছে, আবার হাইড্রোজেন আয়োডাইড কি করতেছে, এটাকে ভেঙে হাইড্রোজেন আর আয়োডিন আলাদা করতেছে। তাহলে এটা চলতেই থাকে, যেহেতু পাত্রের মুখটা বন্ধ সেহেতু এই বিক্রিয়াটা চলতেই থাকে। তখন আমার এক সময় একবার হচ্ছে কি করে, এই যে এই বিক্রিয়কটা কি করে, বিক্রিয়া করে 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 ক্লান্ত হয়ে যায়, সামনের দিকে আস্তে আস্তে যায়। আবার যখন এটা উৎপন্ন হয় উৎপাদ আবার বিক্রিয়া করে এটা ভেঙে ভেঙে আবার এটা উৎপন্ন হয়। প্রথমে বেগ থাকে বেশি, তারপর আবার এক সমান্তরালে চলতে থাকে। তার মানে দূর থেকে যদি কেউ দেখে তাহলে এই দুইটাকে, এই যে দুইটা বিক্রিয়া ঘটতেছে দুইটাকে মনে হয় স্থির, আর এটাই হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা। তাহলে এই বিক্রিয়াতে বলছে তাহলে এখানে সম্মুখমুখী বিক্রিয়া কাকে বলে? উভমুখী বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থগুলো পরস্পরের সাথে একটা উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে, এটা একটা উভমুখী বিক্রিয়া, উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ক পদার্থগুলো, এই যে বিক্রিয়ক যে পদার্থগুলো, এই বিক্রিয়ক পদার্থগুলো পরস্পরের সাথে বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয়, এই যে উৎপাদে পরিণত হয়। আর একে সম্মুখমুখী বিক্রিয়া বলে। যখন এই দুইটা বিক্রিয়া করে এটা উৎপন্ন হয় সেটাকে বলা হয় সম্মুখমুখী বিক্রিয়া। আর যখন সম্মুখমুখী ও পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান হয়ে যায়। আচ্ছা, এর আগে আমাদের জানতে হবে যে পশ্চাৎমুখী বিক্রিয়া কাকে বলে। আবার এই যে উৎপাদ, এই উৎপাদ কি করে আবার বিক্রিয়া করতে করতে যখন বিক্রিয়কে পরিণত হয় সেটাকে বলা হয় পশ্চাৎমুখী বিক্রিয়া। আর এই সম্মুখমুখী আর এই যে পশ্চাৎমুখী, আমি একটু এখানে লিখে দিই যে পশ্চাৎমুখী বিক্রিয়ার হার, হ্যাঁ, এটা হচ্ছে উৎপাদ, এটা কি উৎপাদ। তাহলে এই গ্রাফের মধ্যে পশ্চাৎমুখী বিক্রিয়ার হার আর এই যে উৎপাদ, এরা কি করে যে এক সময় বিক্রিয়ার হার অর্থাৎ এটা বাড়তে থাকে, এক সময় যা সমান হয়ে যায়। তাহলে সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার যখন সমান হয় তখন যে অবস্থার সৃষ্টি হয় সেটাকেই হচ্ছে সাম্যাবস্থা বলে। তাহলে আমাদের প্রথমে যেটা হচ্ছে লাসাপেলিয়ার নীতিতে বলছিল যে কোনো উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে, এই যে উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে সাম্যাবস্থায় থাকাকালে, এই যে সাম্যাবস্থায় যখন থাকে, এই থাকাকালে কোনো একটি নিয়ামক, অর্থাৎ ওই যে নিয়ামকগুলোর কথা বলছিলাম, তাপমাত্রা, চাপ আর হচ্ছে ঘনমাত্রা। তাহলে এই যে নিয়ামক তিনটা, তাহলে এই যে সম্মুখমুখী অর্থাৎ সাম্যাবস্থায় যখন থাকে তখন এই যে কোনো একটা নিয়ামক, তাপমাত্রা, চাপ অথবা ঘনমাত্রার কোনো একটা যদি, অর্থাৎ তাপমাত্রা, চাপ অথবা ঘনমাত্রা যে কোনো একটা যদি পরিবর্তন করা হয় তাহলে এই সাম্যের অবস্থান এমন ভাবে পরিবর্তিত হয় যেন নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়ে যায়। এই ছিল আমাদের মূলত এই সপ্তম অধ্যায়। আশা করি সবাই খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ। এই সপ্তম অধ্যায়ে এই ভিডিওটা যদি